হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফর ক্লাস 9। অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তাদের জন্য জিওগ্রাফি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র 2026 থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য যে প্রথম স্কুল আছে অর্থাৎ মডেল 1 বালুরঘাট গার্লস হাই স্কুল, তার সমস্ত প্রশ্নগুলো আলোচনা করব। পুরো ভিডিওটার সঙ্গে থেকো, সবগুলো উত্তরই এখান থেকে পেয়ে যাবে। চলো প্রথমেই দেখে নিই বিভাগ কয়ের আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে। একের দাগে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। চলো দেখে নিই। একের দাগে দেখো, একের একে পৃথিবী গোলাকৃতির ধারণা সর্বপ্রথম ব্যক্ত করেন কে? টলেমি, পিথাগোরাস, অ্যারিস্টটল, কোপার্নিকাস। সঠিক উত্তর হবে কে? পিথাগোরাস। বিষুব কথার অর্থ কি? 2 নম্বর কোশ্চেন দেখো, বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি, দিন রাত্রির সমান দৈর্ঘ্য, দিন ছোট রাত্রি বড়, রাত্রি ছোট দিন বড়, দিন ও রাত্রির সমান দৈর্ঘ্য। অর্থাৎ অপশন বিটা হবে সঠিক উত্তর। এবারে দেখো 3 নম্বরে যেটা আছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30' পূর্ব বিস্তৃত হয়েছে। এখানে তয় রিকার হবে বিস্তৃত। ঠিক আছে, হয়েছে যে শহরের উপর দিয়ে, সেটা হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, পুনে, এলাহাবাদ। এলাহাবাদ হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশান ডি এরটা পাশে উত্তরটা দেওয়া আছে, দেখবে এলাহাবাদ। এবার 4 নম্বরে দেখো, সমপ্রাত ভূমির মধ্যে যে টিলা দেখা যায় তাকে বলা হয় কি? তাকে মোনাডনক বলে, স্ট্যালাকটাইট বলে, শৈলশিরা বলে, না লোয়েস বলে? তাই কি বলা হয়? তাকে অপশান এটা হবে রাইট অ্যান্সার, মোনাডনক বলে। ঠিক আছে, এবার 5 নম্বরে দেখো, মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে সৃষ্ট হয় সোলাম, রেগোলিথ, ল্যাকোলিথ, টেরারোসা। সঠিক উত্তর হবে কি? অপশান বি, রেগোলিথ। এবারে দেখো 6 নম্বরে দেখো, একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো অগ্নুৎপাত, হিমানি সম্প্রপাত, ধস, সুনামি। একটি আধা প্রাকৃতিক বিপর্যয় হলো অপশন সি রাইট অ্যান্সার, ধস। 7 নম্বরে দেখো, সর্বাপেক্ষা উৎকৃষ্ট শ্রেণীর আকরিক লোহা হলো হেমাটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডেরাইট। সর্বাপেক্ষা উৎকৃষ্ট শ্রেণীর আকরিক লোহা হলো অপশন বিটা রাইট অ্যান্সার হবে ম্যাগনেটাইট। ঠিক আছে, এইবারে দেখো বিভাগ ক্ষয়ের আন্ডারে 2-এর এতে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে বলছে। 2-এর দাগের এতে দেখো, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অ লিখতে বলেছে। দেখো, সূর্যের আপাত বার্ষিক গতি কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যেই সীমাবদ্ধ। এটা কি হবে? এটা শুদ্ধ হবে, কারণ বার্ষিক গতিতে কি পাশে একটা ব্যাখ্যা দেওয়া আছে। দেখো, সূর্যের আপাত বার্ষিক গতি উত্তরে 23.5° উত্তর কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণে 23.5° দক্ষিণ মকরক্রান্তি রেখা অক্ষরেখার মধ্যেই সীমাবদ্ধ থাকে। ঠিক আছে, এবার 2 নম্বরে দেখো, সমুদ্র তল হলো প্রাকৃতিক বহির্জাত শক্তির ক্ষয়ের শেষ সীমা। এটা শক্তির হবে, তয় হস্যইকার হবে। ঠিক আছে, কয় তয় হস্যইকার। এটাও কিন্তু শুদ্ধ। এর ব্যাখ্যা দেখো দেওয়া আছে, নদী, বায়ু বা হিমবাহর মতো সব বহির্জাত ক্ষয়কারী শক্তি সমুদ্রতলকে শেষ সীমা ধরে ক্ষয়কার্য চালায়। ঠিক আছে, 3 নম্বরে দেখো, বৃষ্টিবহুল জলবায়ু অঞ্চলে রাসায়নিক অভাবিকার বেশি ঘটে। এটাও কিন্তু শুদ্ধ, কারণ কি জল ও আর্দ্রতার উপস্থিতিতে রাসায়নিক অভাবিকার যেমন জারণ বা অঙ্গার যোজন সবচেয়ে বেশি সক্রিয় হয়। এবার 4 নম্বরে দেখো, রডোডেনড্রন এক প্রকার পর্ণমোচী উদ্ভিদ। এখানে ডয় রফলা হবে কিন্তু, ডেনড্রন। এটা কিন্তু অশুদ্ধ। রডোডেনড্রন হলো একটি পার্বত্য অঞ্চলের চিরহরিৎ বা চিরসবুজ আলপাইন জাতীয় উদ্ভিদ। ঠিক আছে, 5 নম্বরে দেখো, তামিলনাড়ুর মুপান্দলে ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। এটাও কিন্তু অশুদ্ধ হবে, কারণ কি তামিলনাড়ুর মুপান্দলে ভারতের বৃহত্তম উইন্ড ফার্ম বা বায়ু শক্তি কেন্দ্রের জন্য বিখ্যাত, সৌরবিদ্যুৎ নয় কিন্তু। মুপান্দল হচ্ছে বায়ু শক্তি বা উইন্ড ফার্ম আছে এখানে, সৌরবিদ্যুৎ নেই। মনে রাখবে, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাজস্থানের ভালো সোলার পার্ক। ঠিক আছে, 6 নম্বরে দেখো, আসানসোলকে টেরাকোটার শহর বলা হয়। এটাও কিন্তু অশুদ্ধ হবে, কারণ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হচ্ছে টেরাকোটার শহর, আসানসোল হচ্ছে খনি ও শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। ঠিক আছে, এবারে দেখো 8 নম্বরে দেখো, আয়তন বা ক্ষেত্রফল অনুসারে সৌরজগতে পৃথিবীর স্থান পঞ্চম। এটা কিন্তু শুদ্ধ, কারণ কি বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুনের পর পৃথিবী হলো সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ। ঠিক আছে, এইবারে চলো বিভাগ ক্ষয়ের আন্ডারে 2-এর দাগের বির দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। যে কোনো 6টি
এক নম্বরে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা দেখানো হয় ড্যাশ রঙের সাহায্যে। এখানে কিন্তু হবে রঙের, রক্ত হয়ে গেছে, হবে রঙের সাহায্যে। শূন্যস্থানে কি লিখবে? বাদামি রঙ বা ব্রাউন রঙে হচ্ছে সমোন্নতি রেখা দেখানো হয়, যাকে কন্টুর লাইন বলা হয় ইংলিশে, ঠিক আছে? এইরকম দেখবে, কিরকম থাকে বলতো? জাস্ট এইরকম থাকে দেখবে, ভূবৈচিত্র্য মানচিত্রে এইরকম 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 এইরকম, তারপরে হচ্ছে এই তার মাঝে এইরকম ভাবে দেখবে কিছু রেখা থাকে, যাকে বলা হচ্ছে সমোন্নতি রেখা। সেটা কোন রঙে দেখানো হয়? সেটা বাদামি রঙে দেখানো হয়। এবার 2 নম্বরে দেখো, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত। ফিলিপাইন দ্বীপপুঞ্জের ঘূর্ণিঝড় ব্যাগুই নামে পরিচিত। ব্যাগুই, ব্যাগুই নামে পরিচিত, ঠিক আছে? 3 নম্বরে দেখো, ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো ড্যাশ। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনি কোনটা? কুদ্রেমুখ, কুদ্রেমুখ, মনে রাখবে। 4 নম্বরে দেখো, ভারতের রুড় বলা হয় ড্যাশকে। ভারতের রুড় কাকে বলা হয়? এটা জানো নিশ্চয়ই সবাই, দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয়। এবারে দেখো 5 নম্বরে দেখো, ড্যাশ স্তরকে ইলুভিয়াল স্তর বলে। এটা মৃত্তিকা শ্রেণীবিন্যাস, মৃত্তিকা স্তরের যে শ্রেণীবিন্যাস আছে সেইখান থেকে দিয়েছে। স্তরকে ইলুভিয়াল স্তর বলা হয়, দেখবে বইতেও আছে। এবার 6 নম্বরে দেখো, ড্যাশ সর্বপ্রথম নেচার পত্রিকায় পাদ বা প্লেট শব্দটি ব্যবহার করেন। পাদ বা প্লেট শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? জে.টি. উইলসন বা জে.টুজো উইলসন, সংক্ষেপে জে.টি. উইলসন লিখে, বা জে.টুজো উইলসন, টিউজো বা তুজো হতে পারে, ঠিক আছে? এবার 7 নম্বরে দেখো, ড্যাশ যন্ত্রটি গ্রিনিচের গড় সময় নির্দেশ করে। গ্রিনিচের গড় সময় কোন যন্ত্র নির্দেশ করে? শূন্যস্থান লিখবে ক্রোনোমিটার। ক্রোনোমিটার যন্ত্রটি গ্রিনিচের গড় সময় নির্দেশ করে। এবারে নেক্সট দেখো, বিভাগ ক্ষয়ের আন্ডারে 2-এর সিতে যে সমস্ত প্রশ্নগুলো আছে, 2-1 কথায় উত্তর দিতে বলেছে। 1 নম্বর কোশ্চেন দেখো, কোন তারিখকে জলবিষুব বলা হয়? 23শে সেপ্টেম্বরকে জলবিষুব বলা হয়, মনে রাখবে। এবার 2 নম্বরে দেখো, কোন ভূবিজ্ঞানী সর্বপ্রথম আইসোস্টেসি বা সমস্থিতির কথা বলেন? ভূবিজ্ঞানী ক্ল্যারেন্স ডাটন, মনে রাখবে, ক্ল্যারেন্স ডাটন বা ডাটন সর্বপ্রথম হচ্ছে আইসোস্টেসি বা সমস্থিতির কথা বলেন। 3 নম্বরে দেখো, উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে কোন আবহাওয়া বিকার প্রাধান্য দেখা যায়? উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহাওয়া বিকারের প্রাধান্য দেখা যায়, ঠিক আছে? এবার 4 নম্বরে দেখো, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ দাও। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি হবে? অর্থাৎ যে মানচিত্র বড় হবে, স্কেল যত ছোট হবে মানচিত্র তত বড় হবে। ক্ষুদ্র স্কেলের মানচিত্র কি? ওয়াল ম্যাপ বা অ্যাটলাস, ঠিক আছে, যেটা পৃথিবীর মানচিত্র হতে পারে। এবারে হচ্ছে পৃথিবীর অক্ষ কাকে বলে? 5 নম্বরে দেখো, পৃথিবীকে কেন্দ্র দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাকে অক্ষ বলা হয়। পৃথিবীকে কেন্দ্র দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাকে অক্ষ বলা হয়। এবার 6 নম্বরে দেখো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জিজ্ঞেস করছে? এটা নিশ্চয়ই সবাই জানো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে সান্দাকফু, দার্জিলিং এ। 7 নম্বরে দেখো, একটি বামন গ্রহের নাম লেখো। একটি বামন গ্রহ তো সবাই জানো, প্লুটো একটি বামন গ্রহ। এবারে চলো, বিভাগ ক্ষয়ের আন্ডারে ডির দাগে, 2-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে, স্তম্ভ মেলাতে বলেছে। প্রথমে আছে দেখো, 1 নম্বরে বাম স্তম্ভে মহারাষ্ট্র আছে। মহারাষ্ট্রের সঙ্গে কোনটা মিলছে? উত্তরটা দেখো সাইডে দেওয়া আছে। অপশন সি এরটা মিলছে, কয়না, কয়না, কয়না বাঁধ এবং নদী মহারাষ্ট্রে অবস্থিত, নিচে দেওয়া আছে, কারণটা দেখবে। এবার 2 নম্বরে দেখো, হাওড়া আছে। হাওড়ার সঙ্গে কোনটা মিলছে? ভারতের শেফিল্ড বলা হয়। হাওড়াকে ভারতের শেফিল্ড বলা হয়, ঠিক আছে? এবার 3 নম্বরে দেখো, আঙ্কলেশ্বর। আঙ্কলেশ্বরে কি আছে? আঙ্কলেশ্বরে আছে ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনি। কোনটার সঙ্গে মিলছে? ডান স্তম্ভের ডিটটার সঙ্গে মিলছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম তৈল খনি হচ্ছে আঙ্কলেশ্বরে অবস্থিত। এবার 4 নম্বরে দেখো, অসম। অসমের সঙ্গে কোনটা মিলছে? অসমের সঙ্গে অপশান বিটটা মিলছে, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ অসমের প্রধান নদী, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখে নেবে। এবার চলো, বিভাগ গয়ের আন্ডারে অর্থাৎ 3-এর দিকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে। 1 নম্বরে দেখো, দিগন্ত রেখা কাকে বলে?
কোনো খোলা জায়গায় দাঁড়ালে দূর সীমানায় আকাশ ও ভূমি যেখানে মিলিত হয়েছে বলে মনে হয় সে বৃত্তাকার কাল্পনিক রেখাকে দিগন্ত রেখা বলে। পাশে একটা ছবি দেওয়া আছে দেখো। অর্থাৎ তুমি ধরো কোথাও দাঁড়িয়েছো, দূরে কিছুটা দূরে মনে হবে আকাশ যেন মাটিতে লেগে গেছে বা মাটিতে নেমে গেছে। ওই যে লেগে যাওয়া বা নেমে যাওয়া যে রেখাটাকে ওটাকে দিগন্ত রেখা বলা হয়, কিন্তু আদতেই ওখানে আকাশ কিন্তু নামেনি। এখান থেকে যে মনে হয় ওইটা যে আকাশ যেন ওইখানে নেমে গেছে, ওইটাকেই দিগন্ত রেখা বলা হয়। অর্থাৎ কোনো খোলা জায়গায় দাঁড়ালে দূর সীমানায় আকাশ ও ভূমি যেখানে মিলিত হয়েছে বলে মনে হয় সেই বৃত্তাকার কাল্পনিক রেখাকে, অর্থাৎ যে ছবিতে দেওয়া আছে দেখো, তাকেই দিগন্ত রেখা বলা হয়। 2 নম্বরে দেখো, ভূজালক বলতে কি বোঝো? ভূপৃষ্ঠের মানচিত্রে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলি পরস্পর লম্বভাবে ছেদ করে যে জালের মতো আকৃতি গঠন করে তাকে ভূজালক বলে। আমাদের পৃথিবীকে বেষ্টন করে কি আছে? কিছু কাল্পনিক রেখা, যা আমাদের কোনো স্থানের সময় নির্ধারণ করতে, তারিখ নির্ধারণ করতে, অবস্থান নির্ধারণ করতে সাহায্য করার জন্য এগুলো আমরা কাল্পনিকভাবে তৈরি করেছি। সেগুলো যখন একে অপরকে, অর্থাৎ দ্রাঘিমা রেখা আর অক্ষরেখা যখন একে অপরকে ছেদ করছে এইভাবে দিয়ে, যে লম্বভাবে ছেদ করার ফলে যে জালক সৃষ্টি হচ্ছে পৃথিবীকে বেষ্টনকারী, তাকেই বলা হচ্ছে ভূজালক। এবারে দেখো, 1 নম্বর কোশ্চেনের যে অথবা ছিল সেটা বলা হয়নি, দেখে নাও। সৌরদিন কাকে বলে? পৃথিবীর নিজের অক্ষের উপর একবার পূর্ণ আবর্তন করতে যে সময় নেয়, অর্থাৎ কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা ধরে নেওয়া হয়, তাকেই হচ্ছে সৌরদিন বলা হয়। অর্থাৎ একদিন মানে নিজের অক্ষের চারিদিকে হচ্ছে পৃথিবী হচ্ছে পূর্ণ আবর্তন করতে যে সময়টা নেয়, 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, যাকে আমরা 24 ঘন্টা বা একদিন ধরে থাকি। ঠিক আছে, সেটি হচ্ছে এক সৌরদিন। এবারে 2 দাগের যে অথবা প্রশ্নটি আছে দেখে নাও, বিকল্প প্রশ্নটি। প্রতিবাদ স্থান কাকে বলে? ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র দিয়ে একটি কাল্পনিক রেখা টানলে তা বিপরীত দিকের ভূপৃষ্ঠে যে বিন্দুতে স্পর্শ করে তাকে প্রথম বিন্দুর প্রতিবাদ স্থান বলছে। অর্থাৎ ভূপৃষ্ঠের কোনো বিন্দু থেকে পৃথিবীর কেন্দ্র দিয়ে একটি কাল্পনিক রেখা, পৃথিবীর কেন্দ্রটা এই জায়গায় ছবিতে দেখো, পৃথিবীর কেন্দ্রটা ঠিক মাঝখানে ধরে নিলাম, আর ধরো এইখানটায় হচ্ছে প্রথম একটা বিন্দু নিলাম ওপরে, সেইখান থেকে হচ্ছে সোজাসুজি কেন্দ্রকে ধরে নিচের দিকে টেনে দিলাম, দিলে এই পাশে যে পৃথিবীর যে বিন্দুতে মিলিত হচ্ছে এইটাই হচ্ছে তার প্রতিবাদ স্থান, অর্থাৎ প্রথম বিন্দুর সাপেক্ষে এইটা তার প্রতিবাদ স্থান, অর্থাৎ বিপরীত স্থান। ঠিক আছে, কেন্দ্র দিয়ে কিন্তু আসতে হবে, তুমি এইখানটায় বসিয়ে এইরকম ভাবে টেনে দিলে এটা কিন্তু হবে না, কেন্দ্রকে ধরে পাস করে বিপরীত দিকে আসতে হবে, তবেই সেটা প্রতিবাদ স্থান হবে। ঠিক আছে, এইবারে চলো বিভাগ গ এর আন্ডারে 3 নম্বরে যে প্রশ্নটি আছে, ইনসেলবার্চ কাকে বলে? মরু অঞ্চলে বায়ুর দীর্ঘকাল ধরে ক্ষয়কার্যের ফলে চারপাশে নরম শিলা অপসারিত হলেও কঠিন শিলা দ্বারা গঠিত যে ছোট অংশ টিলাগুলি অবশিষ্টাংশ হিসেবে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে তাদের ইনসেলবার্চ বলা হয়। বুঝতে পেরেছি? মরু অঞ্চলে এখানে দেখো বায়ুর দীর্ঘদিন ধরে ক্ষয়কার্যের ফলে, মানে এইটা এরকম কন্ডিশনে প্রথমে ছিল না, এইটা হয়তো এইরকম কন্ডিশনে পুরোটাই কভার্ড করেছিল। ঠিক আছে, এটা বায়ুর ক্ষয় কার্যের ফলে ক্ষয় হয়ে 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 কোমল শিলাগুলা ক্ষয় হয়ে গেছে বা নরম শিলাগুলা দিয়ে এই যে কঠিন শিলা আকারে যেটা দাঁড়িয়ে আছে তাদের হচ্ছে ইনসেলবার্চ বলছে। ঠিক আছে, যেটা মরুভূমি অঞ্চলে হয়ে থাকে, মনে রাখবে। এর অথবা যে প্রশ্নটি আছে দেখে নাও, অ্যাস্থেনোস্ফিয়ার কি? শিলামণ্ডলের নিচে এবং গুরুমণ্ডলের ওপরে অবস্থিত সান্দ্র অর্ধগলিত নমনীয় প্লাস্টিক প্রকৃতির স্তরটিকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। এর উপরের টেকটনিক পাতগুলি ভেসে থাকে। ঠিক আছে, অর্থাৎ ভূত্বকের ঠিক নিচে আর হচ্ছে গুরুমণ্ডল বা গুরুমণ্ডলের ওপরে, ঠিক আছে, যে স্তরটা অর্ধতরল বা সান্দ্র অবস্থায় আছে বা অর্ধগলিত অবস্থায় আছে, যেখানে কনভেকশনাল কারেন্ট হয়ে থাকে, অর্থাৎ যেখানে যে স্তর বরাবর পাতের সঞ্চালন ঘটে, ঠিক আছে, তাকেই হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার বলছে। এখানে ছবিতে দেওয়া আছে দেখো, এই ব্রাউন রঙের যে স্তরটা এটাই হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার স্তর, একটা খুব পাতলা স্তর। ব্রাউন রঙের পাশে যে দাগ কাটা আছে দেখো, দাগ দিয়ে যেটা দেখানো হয়েছে, এটাই হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। অর্থাৎ এটা অর্ধগলিত এবং নমনীয় অবস্থায় আছে, যেটা গুরুমণ্ডলের ঠিক ওপরে আছে এবং তার উপরে ভূত্বকটা বা ভূত্বকের যে প্লেটগুলো ভেসে আছে, এখানে কনভেকশনাল কারেন্ট দেখা যায়। এবারে দেখো 4 নম্বর যে প্রশ্নটি আছে, হিউমিফিকেশন কাকে বলে? যে রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় মাটিতে মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাংশ
অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে কালো বা গাঢ় বাদামি রঙের জটিল জৈব পদার্থ বা হিউমাসে পরিণত হয় তাকে হিউমিফিকেশন বলছে। ঠিক আছে, অর্থাৎ একটা গাছের শুকনো পাতা স্তরে স্তরে সঞ্চিত হলো কোথাও, বা মৃত উদ্ভিদ জমিতে হলো, সেখানে কি হয়েছে, প্রাণীর দেহাংশ সঞ্চিত হলো। অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে কালো গাঢ় বা বাদামি রঙের জটিল জৈব পদার্থ, অর্থাৎ এই রকম রঙের যখন তৈরি হচ্ছে অণুজীব দ্বারা, তখন সেইটাকে হিউমাস বলছে, আর সেই পদ্ধতিটাকে হচ্ছে হিউমিফিকেশন বলছে। এর যে অথবা বা বিকল্প প্রশ্নটি আছে দেখে নাও, প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে? প্রাকৃতিক কারণে হঠাৎ সৃষ্ট কোনো চরম ভৌগোলিক ঘটনা যখন কোনো অঞ্চলের জনজীবন, সমাজ ও পরিবেশের ব্যাপক ক্ষয়ক্ষতি করে ও ধ্বংস সাধন করে, তখন তাকে প্রাকৃতিক বিপর্যয় বলে। যেমন কি ভূমিকম্প হঠাৎ হলো, সুনামি হতে পারে। ঠিক আছে, এইবারে চলো বিভাগ গ এর আন্ডারে 5-এর দাগে যে প্রশ্নটি আছে, 3-এর দাগের 5-এ যে প্রশ্নটি আছে, অপ্রচলিত শক্তির দুটি অসুবিধা লিখতে বলেছে। 1 নম্বরে দেখো, উচ্চ প্রাথমিক খরচ যায়। এই শক্তি উৎপাদনের পরিকাঠামো তৈরি করতে শুরুতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। যেমন বায়ু শক্তি, তার যে কাঠামো তৈরি করতে, বা সৌরশক্তি যেটা, তার যে কাঠামোটা তৈরি করতে, অর্থাৎ সোলার প্লেট, তারপরে তার ব্যাটারি, তার যে স্ট্যান্ড এটসেট্রা, যে সব কিছু মিলিয়ে যে খরচটা যায়, সেটার পরিকাঠামো খরচ প্রচুর, বা উচ্চ প্রাথমিক খরচ যায়। 2 নম্বরে কি, প্রকৃতির উপর নির্ভরশীলতা। সূর্যালোক বা বায়ুপ্রবাহ সবসময় সমান না থাকা, এই শক্তির সরবরাহ নিয়মিত হয় না। অর্থাৎ কয়লাকে আমরা কি করছি, পুড়িয়ে সেখান থেকে তাপশক্তি তৈরি করছি, যেটা হচ্ছে কন্টিনিউ, আমার যতটা দরকার পড়াচ্ছি, যতটা বিদ্যুৎ দরকার উৎপন্ন হচ্ছে। কিন্তু এখানে কি হচ্ছে, সূর্যালোক কোনোদিন মেঘলা আকাশ যেদিন হলো, সেদিন হচ্ছে সূর্যালোক আমরা পর্যাপ্ত পাবো না, বা কোনোদিন বায়ু প্রবাহ বন্ধ থাকলো, সেই দিন আমরা পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবো না, অর্থাৎ প্রকৃতির উপর নির্ভরশীলতা থাকে। এটা হচ্ছে অসুবিধা এই দুটো। ঠিক আছে, আরো অনেক অসুবিধা বইতে আছে, দেখবে। এবার দেখো, এর অথবা বা বিকল্পের যে প্রশ্নটি আছে, কয়লার শ্রেণীবিভাগ করো। কয়লার 4টি শ্রেণীবিভাগ জানো, ছোটবেলা থেকে পড়েছো। 1 নম্বরে দেখো অ্যানথ্রাসাইট, 2 নম্বরে বিটুমিনাস, 3 নম্বরে লিগনাইট, 4 নম্বরে পিট। অ্যানথ্রাসাইটটা হচ্ছে সবচেয়ে উন্নত মানের কয়লা, যেখানে প্রায় 85 থেকে 95% কার্বন পাওয়া যায়। বিটুমিনাসটা হচ্ছে মাঝারি মানের সাধারণ কয়লা, যেটায় কার্বন 50 থেকে 85% থাকে। আর লিগনাইটটা হচ্ছে বাদামি রঙের বা নিম্নমানের কয়লা, যেখানে কার্বন 35 থেকে 50% থাকে। আর পিটটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানের বা আদিম কয়লা, যেখানে কার্বন প্রায় 35%-এর কম থাকে। অর্থাৎ এখানে বেশি ধোঁয়া উৎপন্ন হয়, তাপশক্তি কম উৎপন্ন হবে পিটে। আর আমাদের ভারতে সবচেয়ে বেশি কোন কয়লা আছে বলতো, বিটুমিনাস জাতীয় কয়লা সবচেয়ে বেশি পরিমাণে সঞ্চিত আছে। ঠিক আছে, এবারে দেখো 6 নম্বরে যে প্রশ্নটি আছে, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদীগুলির দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। 1 নম্বরে দেখো, নিত্যবহ প্রকৃতি। নদীগুলি হিমবাহ বা বরফ গলা জলে পুষ্ট হয়, সারা বছর জল থাকে। 2 নম্বরে দেখো কি আছে, খরস্রোতা। খাড়া পার্বত্য ঢালের উপর দিয়ে প্রভাবিত হওয়ায় নদীগুলি অত্যন্ত খরস্রোতা এবং জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল। ঠিক আছে, পাশে দুটো ছবি দেওয়া আছে, দেখো এটা নিত্যবাহ, অর্থাৎ সারা বছর এগুলো জল থাকে। কি জন্য না, পাহাড় থেকে বরফ গলে জল আসছে। আর খরস্রোতা হয় পাহাড়ি উঁচু থেকে যেহেতু নেমে আসছে পরপর নিচের দিকে, অর্থাৎ প্রথমে ওটা যেহেতু প্রাথমিক পর্যায়ে বা ফার্স্ট স্টেজ, সেই জন্য এখানে কি হচ্ছে, জলের গতিবেগ অত্যন্ত বেশি থাকে, ফলে নদীগুলো খরস্রোতা হয়। এর দেখো 6-এর দাগে যে অথবা বা বিকল্পের প্রশ্নটি আছে, চলো দেখে নিই। আশ্বিনের ঝড় কি? শরৎকালে, অর্থাৎ আশ্বিন কার্তিক মাসে লঘু চাপের কারণে বা নিম্নচাপ যাকে বলা হয়, বা লো প্রেসার, সোজা কথায়, কারণে বঙ্গোপসাগরে যে তীব্র ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয়। লঘুচাপ যদি না মনে রাখতে পারো, নিম্নচাপ বা লো প্রেসার মনে রাখবে। ঠিক আছে, যে তীব্র ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন তৈরি হয় এবং যার ফলে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি হয়, তাকে আশ্বিনের ঝড় বলে। কোন সময় হয় মেনলি মনে রাখবে, শরৎকালে, অর্থাৎ বাংলায় আশ্বিন কার্তিক মাস। ঠিক আছে, এইবার চলো বিভাগ ঘ 4-এর দাগে যে সমস্ত প্রশ্নগুলি আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর চাইছে। 1 নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক তারিখ রেখাকে স্থানে স্থানে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? এটা আগেও পড়েছো, তাও চলো একবার দেখে নিই। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত কাল্পনিক রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে। এই রেখাটি সর্বত্র সোজা নয়, বরং কিছু জায়গায় বাঁকিয়ে দেওয়া হয়েছে। এর প্রধান কারণগুলি নিচে আলোচনা করা হলো। দেখো পাশে একটা ছবি দেওয়া আছে, দেখো এই রেখাটি সোজা ভাবে না গিয়ে এইখানে বেঁকে গেছে পূর্বে, তারপরে এখান থেকে এইভাবে বেঁকে এইভাবে এসছে। ঠিক আছে, কেন হয়েছে বলতো? 1 নম্বর পয়েন্ট দেখো, একই স্থলভাগের সময় বিভ্রাট এড়ানো। লেখাগুলো হয়তো একটু ছোট,
জুম করে দেখতে পারো, জুম করে দেখলে বুঝতে পারবে। আন্তর্জাতিক তারিখ রেখা কোনো দেশের স্থলভাগ বা দ্বীপপুঞ্জের উপর দিয়ে গেলে একই দেশে দুটি আলাদা দিন ও তারিখের সৃষ্টি হতো। এর ফলে প্রশাসনিক কাজ, ব্যবসা বাণিজ্য, দৈনন্দিন জীবনে চরম বিশৃঙ্খলা দেখা দিত। এই সময় এড়াতে রেখাটিকে স্থলভাগের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক আছে, এবার 2 নম্বরে দেখো অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জে ঐক্য রক্ষা। অর্থাৎ আলাস্কার অন্তর্ভুক্ত অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জে যাতে আমেরিকার মূল ভূখণ্ডের একই তারিখে থাকতে পারে সেজন্য রেখাটিকে পশ্চিম দিকে 7 ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জের সমতা। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের চ্যাথাম, ফিজি, টোঙ্গা, গিলবার্ট এবং ইল্যান্ড দ্বীপপুঞ্জকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সময়ের সাথে মেল রাখার জন্য রেখাটিকে পূর্ব দিকে প্রায় 30 ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যদি সোজাসুজি এইভাবে টেনে দেওয়া হতো, কোনো একটা দেশ বা দ্বীপপুঞ্জ কি হচ্ছে মাঝ বরাবর দিয়ে চলে যেত, তাহলে 180 ডিগ্রি যেহেতু এটা, তাহলে সময়ের পার্থক্য প্রায় একদিন হয়। অর্থাৎ এইখানে যদি আজকে 20 তারিখ হয়ে থাকে, এইখানে তাহলে দেখা যাবে 21 তারিখ। ঠিক আছে, এই যে সময়ের পার্থক্য এবং তারিখেরও পার্থক্য হয়ে যাচ্ছে, 24 ঘন্টার যেহেতু পার্থক্য হয়ে যাচ্ছে, তাই তারিখও আলাদা হয়ে যাচ্ছে। এই জন্য বিভিন্ন প্রশাসনিক কাজে সমতা এড়ানোর জন্য কি হয়েছে, তাই রেখাটাকে মাখানোভাবে টানা হয়েছে। নিচে দেখো 4 নম্বর পয়েন্টেও আছে সাইবেরিয়া ও আলাস্কার বিভাজন যাতে না হয়। উত্তর প্রশান্ত মহাসাগরের বেরিং প্রণালীর কাছে সাইবেরিয়ার পূর্ব প্রান্তে এবং আলাস্কার দ্বীপপুঞ্জকে একই তারিখে আওতাভুক্ত রাখার জন্য রেখাটিকে পূর্ব দিকে 11 ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যে ছবিটা দেওয়া আছে দেখো, এখানে আলাস্কার কাছে 11 ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবে। এবারে চলো, এর যে অথবার প্রশ্নটি আছে, পৃথিবীর অভিগত গোলক আকৃতির সাপেক্ষে যুক্তিসহ প্রমাণ দাও। এখানে কিন্তু অভিগত গোলক হতো, ভয়ের শিকার হতো অভিগত, হতো। ঠিক আছে, পৃথিবীর পুরোপুরি গোল নয়, এর মেরু অঞ্চল সামান্য চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত। এই বিশেষ আকৃতিকে অবলেট ফেরোয়েট বা অভিগত গোলক বলে। এখানে বানানটা ঠিক আছে, দেখে নেবে। ঠিক আছে, ভয়ের শিকার হতো, এখানে বানানটা একটু মিস্টেক আছে, গোলক বলা হয়। এর সপক্ষে 3টি প্রধান প্রমাণ নিচে দেওয়া হলো। 1 নম্বরে দেখো, মেরুদ্বয় ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য হয়। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস প্রায় 12,757 কিলোমিটার এবং পৃথিবীর মেরু ব্যাস প্রায় 12,714 কিলোমিটার। অর্থাৎ নিরক্ষরেখার কাছে পৃথিবীর ব্যাসটা সবচেয়ে বেশি, কারণ মাঝ বরাবর দিয়ে গেছে। এখানে ব্যাস প্রায় 12,757 কিলোমিটার হচ্ছে। আর মেরু ব্যাস অর্থাৎ উপরের দিকে যেহেতু ছোট হয়ে গেছে, তাই মেরু ব্যাসটা প্রায় 12,714 কিলোমিটার। পার্থক্য কত হচ্ছে? প্রায় 43 কিলোমিটার, দুটো বিয়োগ করলে। এটি প্রমাণ করে যে পৃথিবী সম্পূর্ণ গোল নয়, বরং নিরক্ষীয় অঞ্চল স্ফীত এবং মেরু অঞ্চল কিছুটা চাপা। অর্থাৎ এইখানটায় হচ্ছে বেশি চওড়া বা স্ফীত, আর এইখানটায় কিছুটা চাপা। এটা একটা প্রমাণ ব্যাসের পার্থক্য থেকে, মেরুদ্বয় আর নিরক্ষীয় অঞ্চলের ব্যাসের পার্থক্য থেকে। আর পৃথিবীর বিভিন্ন স্থানের বস্তুর ওজনের তারতম্য 2 নম্বর কারণ। কেন্দ্র থেকে দূরত্বের উপর কোনো বস্তুর ওজন নির্ভর করে। নিরক্ষীয় অঞ্চলে কেন্দ্র থেকে দূরে হওয়ায় এখানে হচ্ছে বস্তুর ওজন সবচেয়ে কম হয়। নিরক্ষীয় অঞ্চলটা কেন্দ্র থেকে সবচেয়ে দূরে হয়, এখানে বস্তুর ওজন কম হয়। আর মেরু অঞ্চল কেন্দ্রের নিকটবর্তী হয়, এখানে একই বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়। এখানে হচ্ছে একই বস্তুর ওজন সবচেয়ে বেশি হয়, কারণ পৃথিবীর কেন্দ্র কোথায়? মাঝখানে। মাঝখান থেকে এখানে নিরক্ষীয় অঞ্চল যদি স্ফীত হয়, কি হবে? উপরের দিকটা কি হবে? সবচেয়ে দূরে হবে। আর মেরু যেহেতু চাপা, তাই এই কেন্দ্র থেকে এইটা কি হচ্ছে? সবচেয়ে কাছে হচ্ছে। এটাই কারণ। এই জন্য কি হচ্ছে? দূরে যেটা হচ্ছে সেখানে হচ্ছে ওজন কম হচ্ছে, আর কাছে হওয়ার জন্য মেরু অঞ্চলে ওজন বেশি হচ্ছে একটা বস্তুর, সেম বস্তুর ওজন। এটা একটা প্রমাণ পাওয়া যায়। আর 3 নম্বর প্রমাণ কি? মধ্যাহ্ন রেখার হচ্ছে 1 ডিগ্রির দৈর্ঘ্য। পৃথিবীর উপরিভাগে প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের দূরত্বে সব জায়গায় সমান নয়। নিরক্ষরেখার কাছে 1 ডিগ্রি অক্ষাংশের দৈর্ঘ্য প্রায় 110.6 কিমি। মেরু অঞ্চলের কাছে 1 ডিগ্রি অক্ষাংশের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে প্রায় 111.7 কিমি হয়। বক্রতার এই তারতম্যের প্রমাণ করে যে মেরুর দিকে পৃথিবীর চাপটা ক্রমশই পৃথিবীর মেরুর দিকে হচ্ছে পৃথিবী ক্রমশ চ্যাপ্টা হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নিচে একটা উপসংহার দেওয়া আছে, দেখো উপরের প্রমাণগুলি থেকে স্পষ্ট যে পৃথিবী নিখুঁত গোল নয়। এর মেরু হচ্ছে অল্প বা সামান্য চাপা এবং নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত, এবং এটির আকৃতি অভিগত গোলক বা যাকে ইংলিশে অবলেট স্ফেরয়েড বলে।
ভালো করে এগুলো পড়বে, কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এই যুক্তি সহ প্রমাণে যে সমস্ত প্রশ্নগুলো আছে ভালো করে পড়ে রাখবে। এবার চলো 2 নম্বর প্রশ্ন যেটা আছে, পেডিমেন্ট ও বাজাদার তিনটি পার্থক্য লিখতে বলেছে। দেখো ফার্স্টে পেডিমেন্ট, পার্থক্যের ভিত্তি কি, সংজ্ঞাটা প্রথমে দেখে নিই। পেডিমেন্টের ক্ষেত্রে মরু অঞ্চলে পার্বতের পাদদেশে বায়ু ও জলধারার যৌথ কার্যের ফলে গঠিত মৃদু ঢালযুক্ত শিলাময় সমভূমি হলো পেডিমেন্ট। পাশে একটা ছবি দেওয়া আছে, যে হচ্ছে বায়ু আর জলধারার উভয় কার্যের ফলে মরু অঞ্চলে কিন্তু পেডিমেন্ট সৃষ্টি হয়। বুঝতে পারলে সংজ্ঞা। এবার বাজাদাটা চলো দেখে নিই। পেডিমেন্টের নিম্নাংশে, পেডিমেন্টের ঠিক নিচের অংশে একাধিক পলল শঙ্কু বা পলল বেজনী পরস্পর মিলিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বাজাদা বলা হচ্ছে। অর্থাৎ একাধিক এই পলল শঙ্কু, একাধিক পলল শঙ্কু সব কি হয়েছে, গঠিত হয়ে যে প্রায় সমভূমি গঠন করে তাকে বাজাদা বলছে। ঠিক আছে, এইবারে চলো 2 নম্বরের পার্থক্যের ভিত্তিতে দেখো অবস্থান। এটি পার্বত পাদদেশে, অর্থাৎ পেডিমেন্ট হচ্ছে পার্বত পাদদেশে এবং বাজাদার মধ্যবর্তী অংশে অবস্থিত। আর বাজাদা কোথায় অবস্থিত দেখো, এটি পেডিমেন্টের শেষ প্রান্ত থেকে প্লায়া হ্রদের মধ্যবর্তী অংশে অবস্থান করে। পাশে ছবি দেওয়া আছে দেখো, প্লায়া হ্রদের মধ্যবর্তী অংশে অবস্থান করছে। 3 নম্বরের পার্থক্যের ভিত্তিতে দেখো উপাদান। পেডিমেন্ট প্রধানত কঠিন শিলা দ্বারা গঠিত এবং এর উপর বালির আস্তরণ পাতলা হয়। পেডিমেন্টটা কি কঠিন শিলা দ্বারা গঠিত, তাই উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে, এর উপর বালির খুব পাতলা আস্তরণ থাকে। কিন্তু বাজাদা মূলত নুড়ি, কাঁকর, বালি, পলি দ্বারা সঞ্চিত হয়ে গঠিত হয়। আশা করি বুঝতে পেরেছো। এই যে ছবিটা দেওয়া আছে দেখো, এখানে বালির স্তরটা কিছুটা পুরু। নিচে সার কথা বা উপসংহার হিসেবে দেওয়া আছে দেখো, পেডিমেন্ট কঠিন শিলার মৃদু ঢালযুক্ত সমভূমি, আর বাজাদা হলো সেই সমভূমির উপর নুড়ি, কাঁকর, বালি এবং পলি সঞ্চয়ের ফলে গঠিত বিস্তৃত সমতল ভূমি। ভালো করে পড়বে পার্থক্যটা। এবারে চলো, এই যে অথবার প্রশ্ন আছে, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিসরণের 3টি পার্থক্য লিখতে বলেছে। চলো পার্থক্যের ভিত্তি, এখানে বয় হস্যিকারটা কাটা যাবে, এটা কাটা যাবে, পার্থক্যের ভিত্তি হবে। 1 নম্বরে দেখো শিলার প্রকৃতি। স্বল্পমোচন বা এক্সফলিয়েশনের ক্ষেত্রে দেখো এটি প্রধানত গ্রানাইটের মতো সমসত্ব শিলায় বা একই খনিজে গঠিত বেশি দেখা যায়। সমসত্ব শিলা মানে কি, যেসব শিলায় একই ধরনের খনিজে গঠিত, যেমন কোয়ার্টজ দ্বারা গঠিত, বা কোনটা হচ্ছে আয়রন অক্সাইড দ্বারা গঠিত, এটসেট্রা। কি কোয়ার্টজ বললাম, সরি, কোয়ার্টজ এক প্রকার শিলা। মানে ধরো কোনোটা আয়রন অক্সাইড দ্বারা গঠিত, কোনোটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত, কোনোটা হচ্ছে আমার নিকেল দ্বারা গঠিত। ঠিক আছে, অর্থাৎ একই ধরনের খনিজ দ্বারা গঠিত শিলাই হচ্ছে স্বল্পমোচনটা বেশি হয়, এক্সফোলিয়েশনটা। আর ক্ষুদ্রকণা বেশি বিসরণ কোথায় বেশি হয় বলতো, এটা বিসরণ হবে কিন্তু, বিসরণ। এটি বিভিন্ন খনিজ দ্বারা গঠিত অসমসত্ব শিলায় বেশি দেখা যায়। কেন বলতো, বিভিন্ন খনিজ দ্বারা যদি একটা শিলায় ধরো লোহার, নিকেল, লোহার, নিকেল, অ্যালুমিনিয়াম, বিভিন্ন খনিজ থাকলো, সেখানে কি হচ্ছে সবার তাপ গ্রহণ ক্ষমতা আলাদা। অর্থাৎ কোনোটার তাপ বেশি হচ্ছে, কোনোটার তাপ কম হয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে ছোট ছোট টুকরোতে সব বিভক্ত হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণটা কোথায় হয়, অসমসত্ব শিলা অর্থাৎ বিভিন্ন খনিজ দ্বারা গঠিত শিলায় হয়ে থাকে। এবারে দেখো 2 নম্বর পার্থক্যের ভিত্তি কি, রূপ বা আকৃতি। দেখো স্বল্পমোচনের ক্ষেত্রে এই প্রক্রিয়ায় শিলার উপরিভাগে পেঁয়াজের খোসার মতো স্তরে স্তরে খসে পড়ে এবং শিলাটি গোলাকার রূপ নেয়। আর ক্ষুদ্রকণা বিসরণ দেখো এই প্রক্রিয়ায় খনিজগুলির অসম সংকোচনের ফলে শিলাখণ্ড ফেটে ছোট ছোট কোণাকৃতির টুকরা বা বালুকা কণায় পরিণত হয়। ঠিক আছে, পাশের ছবিটা দেওয়া আছে, লক্ষ্য করবে, বইতেও আছে, দেখবে। 3 নম্বরে দেখো শব্দ সৃষ্টি। স্বল্পমোচনে এই প্রক্রিয়া সাধারণত নীরবে বা ধীর গতিতে ঘটে থাকে, কিন্তু ক্ষুদ্রকণা বিসরণ কোথায় হয়ে থাকে, মরু অঞ্চলে হয় এবং প্রচণ্ড উত্তাপে শিলা ফাটার সময় অনেক সময় কি বন্দুকের গুলির মতো আওয়াজ করে, যাকে ক্ষুদ্রকণা বিসরণ বলা হয়। ঠিক আছে, এর সারসংক্ষেপ বা একটা উপসংহার দেওয়া আছে দেখো, স্বল্পমোচন প্রধানত সমসত্ব শিলায় ধীরে ধীরে স্তরে স্তরে খসে গোলাকার রূপ দেয়। আর ক্ষুদ্রকণা বিসরণ অসমসত্ব শিলায় খনিজগুলির সংকোচনের ফলে টুকরো টুকরো বা বালুকণায় পরিণত হয়, যেটা বললাম আমি। বিভিন্ন তাপমাত্রা গ্রহণ করে বিভিন্ন, যেহেতু খনিজে গঠিত, তার ফলে কি হচ্ছে তাপমাত্রা পার্থক্যের জন্য বিভিন্ন খনিজের যেসব আলাদা আলাদা পার্টে সব খুলে যায় বা ভেঙে যায় তাপমাত্রা পার্থক্যের জন্য। এবারে চলো 3 নম্বরে যে প্রশ্নটি আছে বা 3-এর দাগে দেখো যে প্রশ্নটি আছে দেখে নি। ভঙ্গিলা পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় কেন? ভঙ্গিলা পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিকম্প হওয়ার কারণ একটা হচ্ছে দেখো পাতের চলন। এই অঞ্চলে দুটি পাতের সংযোগস্থলে অবস্থিত, অর্থাৎ দুটো পাতের কি হচ্ছে
দুটো পাত সঞ্চালনের ফলেই হচ্ছে শিলায় ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয় আমরা জানি। অর্থাৎ দুটি পাতের সংযোগস্থলে অবস্থিত, যেমন হিমালয় আমাদের কোথায়, ভারতীয় পাত, আর ইউরেশীয় পাতের সংযোগস্থলে অবস্থিত আমাদের হিমালয়, নবীন ভঙ্গিল পর্বত যেটা পাশের ছবিটা দেওয়া আছে, ভারতীয় পাতের ইউরেশীয় পাত মানে এটা ভেবে নেবে হিমালয় পর্বত। এবারে হচ্ছে সচল পাত সীমানা। পাত দুটির সংঘর্ষ এখনো ক্রমাগত চলছে, যেহেতু সীমানায় অবস্থিত তাই এখনো ক্রমাগত চলছে। অস্থিতিশীল ভূগঠন। নবীন ভঙ্গিল পর্বতগুলি এখনো সম্পূর্ণ স্থিতিশীল নয়, যেহেতু নবীন তাই এখনো স্থিতিশীল নয়, বিভিন্ন সিসমিক অ্যাক্টিভিটি কাজ করছে এখনো। এবার 4 নম্বরে কি, চ্যুতি রেখার উপস্থিতি। শিলাস্তরে প্রচণ্ড চাপের কারণে প্রচুর ফাটল তৈরি হয়। শিলাস্তরের চাপ যেহেতু এখনো সিসমিক অ্যাক্টিভিটি চলে, তাই এখানে কি হয়, বিভিন্ন ফাটল সৃষ্টি হয় প্রচণ্ড টান, চ্যুতি এটসেট্রার কারণে। এই যে পয়েন্টটা আছে দেখো, স্থিতিস্থাপকতার অভাব, এই পয়েন্টটা ঠিক আছে, কিন্তু ওই যে লেখাটা আছে দেখো পয়েন্টের আন্ডারে, এই লেখাটা একটু ভুল আছে, এইটা কিন্তু বাদ দেবে, এটা আগেরটা থেকে কোনোভাবে কপি হয়ে গেছে। অর্থাৎ স্থিতিস্থাপকতার অভাব মানে যেহেতু পাত সীমান্তে দুটো পাটের বাউন্ডারিতে অবস্থিত, তাই এখানে পরিস্থিতি কোনো সময় স্থিতিশীল থাকে না সিসমিক অ্যাক্টিভিটির জন্য, যে কোনো সময় ভূমিকম্প, ধস এটসেট্রা, ঠিক আছে, ভূভাগের উত্থানও ঘটতে পারে, ভূভাগের পতন বা অবনমন ঘটতে পারে, এই জন্য এখানে স্থিতিস্থাপকতার অভাব। এই পয়েন্টটা ঠিক আছে, দিয়ে যেটা বললাম ওইভাবে লিখবে, যেহেতু পাত সীমানায় বা বাউন্ডারিতে অবস্থিত, কিন্তু এই লেখাটা ভুল আছে, ঠিক আছে। এইবারে চলো এর অথবা বা বিকল্পের যে প্রশ্নটি আছে, প্রস্থচ্ছায়ী বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ার বর্ণনা দাও, বা যাকে ব্লক ডিসইন্টিগ্রেশন প্রক্রিয়া প্রসেস বলছি। প্রস্থচ্ছায়ী বিচূর্ণীকরণ কিভাবে হচ্ছে বা বিচ্ছিন্নকরণ কিভাবে হচ্ছে? প্রক্রিয়াটি একটি যান্ত্রিক আবহাওয়া বিকার বা যান্ত্রিক আবহাওয়া বিকার নামে পরিচিত। এখানে কি হচ্ছে, যান্ত্রিক আবহাওয়া বিকার হচ্ছে এটি এক ধরনের ভৌত বা যান্ত্রিক আবহাওয়া বিকার প্রক্রিয়া। মরু অঞ্চলের প্রভাব কি, এটি মূলত উষ্ণ মরুভূমিতে বেশি দেখা যায়। অসম প্রসারণ, দিনের শিলার বাইরের অংশ গরমে প্রসারিত হয়। রাতের সংকোচন ঘটে, রাতে প্রচণ্ড ঠান্ডায় শিলাস্তর আবার সংকুচিত হয়। টানের সৃষ্টি হয়, শিলার ভেতরে বাইরের অংশে অসমান টান পড়ে, কারণ উপরের অংশ গরম, ভেতরে ঠান্ডা আছে, আবার রাতে উপর ঠান্ডা হয়ে যাচ্ছে বেশি। এর ফলে কি হচ্ছে, টান পড়ছে এক প্রকার। আর চাইয়ের আকারে ভাঙন, শিলাগুলির সমকোণে বা চৌকো ব্লকের আকারে ভেঙে যায়, যেটা পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এরকম চৌকো ব্লকের আকারে একটা একটা খণ্ডে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এইটা একটা এমনি থরলি লিখলে জাস্ট ছোট করে লেখা যাবে, কিন্তু পয়েন্ট আকারে দিয়েছি যে মনেও থাকবে আর দেখতেও ভালো লাগবে বলে, ঠিক আছে, ভালো করে এটা পড়বে। এবার চলো নেক্সট 4 নম্বরে যে প্রশ্নটি আছে, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মাটির অবস্থান ও বৈশিষ্ট্যগুলি লেখো। ল্যাটেরাইট মাটি বা ল্যাটেরাইট সয়েল, ল্যাটার শব্দের অর্থ হলো কি, ল্যাটার শব্দের অর্থ ইট, অর্থাৎ এই মাটি দেখতে অনেকটা লালচে বা ইটের মতো হয় এবং মাটিটা শক্তও হয়, তাই এর নাম হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা বা ল্যাটেরাইট মাটি। কোথায় দেখা যায়? পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলে প্রধানত এই মাটি দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে সাধারণত 150 মিটার সমোন্নতি রেখার উপরে অঞ্চলগুলিতে এটি বিস্তৃত। অর্থাৎ পশ্চিমের মালভূমি অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এগুলো হচ্ছে সমোন্নতি রেখা থেকে প্রায় 150 মিটার উপরে অবস্থিত। এই অঞ্চলগুলোতেই ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। পাশে মানচিত্রে একটা ছবি দেওয়া আছে দেখো, এই সমস্ত জেলাগুলায় প্রধান জেলাসমূহ দেখে নাও। এখানে সমগ্র পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় পশ্চিমাঞ্চলে এই মাটি দেখা যায়, ঠিক আছে, চিহ্নিত করা আছে লাল রং দিয়ে। এইবারে দেখো বৈশিষ্ট্যগুলো দেখে নেই। পৃষ্ঠস্তর থেকে ক্ষারীয় পদার্থগুলি নিচের স্তরে স্থানান্তরিত হয়ে মাটি জৈব পদার্থহীন বা অনুর্বর হয়। অর্থাৎ সয়েল প্রোফাইল যে হয়, সেখানে কি হচ্ছে, সয়েলের উপরের স্তর বা পৃষ্ঠস্তর থেকে কি হচ্ছে, জৈব পদার্থগুলো নিচের স্তরে স্থানান্তরিত হয়ে মাটি জৈব পদার্থহীন এবং অনুর্বর প্রকৃতির হয় মৃত্তিকা। 2 নম্বরে হচ্ছে দেখো, অধিক উষ্ণতা ও বৃষ্টিপাতের জন্য জীবাণুদের দেহাবশেষ দ্রুত পচে অপসারিত হওয়ায় মাটির জৈব পদার্থহীন ও অনুর্বর হয়। 3 নম্বরে দেখো, লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের আধিক্যের জন্য মাটি লাল, বাদামি ও হলদে রঙের হয়। 4 নম্বরে দেখো, লোহা চূর্ণ থাকার জন্য মাটি ইটের মতো খুবই শক্ত, কাঁকড়ের মতো বড় দলাযুক্ত, মৌচাকের মতো গর্তযুক্ত স্তর সৃষ্টি হয়। একে কি বলা হয়? জুরিক ক্রাস্ট বলা হয়। এই মৌচাকের মতো গর্তযুক্ত যে স্তর সৃষ্টি করছে একে জুরিক ক্রাস্ট বলছে। ফলে জল ধারণ ক্ষমতা কম হয় এই মৃত্তিকার, ঠিক আছে। এবারে আর্দ্র অবস্থায় নরম হলেও শুকিয়ে গেলে শক্ত ইটের মতো হয়। অর্থাৎ বর্ষাকালে যদি খুব বেশি বৃষ্টি দেওয়া হয়
আর্দ্র অবস্থায় নরম হলেও শুকিয়ে গেলে খুব শক্ত হয়ে যায়, যা চাষাবাদের পক্ষে অনুপযুক্ত কিন্তু। এইবারে চলো এর অথবা বা বিকল্প যে প্রশ্নটি আছে, ক্ষুদ্র স্কেলের মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্রের মধ্যে 3টি পার্থক্য লিখতে বলেছে। চলো ভিত্তি দেখে নিই পার্থক্যের বিষয় বা ভিত্তিতে। 1 নম্বরে উদ্দেশ্য। ক্ষুদ্র স্কেলের মানচিত্রে কি এতে পৃথিবীর বৃহৎ অংশকে ছোট করে দেখানো হয়। যেহেতু স্কেল ছোট, তাই কি হবে, মানচিত্রটা বড় হবে, অর্থাৎ বৃহৎ এলাকাকে দেখানো যাবে। আর বৃহৎ স্কেলের মানচিত্র কি এতে ভূপৃষ্ঠের ছোট অংশকে বড় করে দেখানো হয়। যেহেতু স্কেল বড়, তাই কি মানচিত্রটা ছোট হবে, অর্থাৎ ছোট এলাকাকে দেখানো যাবে। এবার 2 নম্বরে দেখো স্কেল। এতে স্কেল ছোট, মানচিত্র ছোট হয়, যেমন 1 সেমি ইকুয়াল টু 10 কিলোমিটার হতে পারে। আর বৃহৎ স্কেলের মানচিত্রে এতে স্কেল বড়, মানচিত্র বড় হয়, যেমন 1 সেন্টিমিটারে মাত্র 0.25 কিলোমিটার দেখানো হয়ে থাকে, বা 250 মিটার মাত্র দেখানো হয়ে থাকে। ঠিক আছে। তথ্য কি কি থাকে, এতে কোনো বিষয়ের বিশদ তথ্য পাওয়া যায় না। ক্ষুদ্র স্কেলের মানচিত্র যেমন হচ্ছে পৃথিবীর মানচিত্র, সেখানে বিশদ কিছু পাবে না, যে কোথায় মন্দির আছে, কি কোথায় কোন রাস্তাটা ভাগ হয়েছে, এখানে কি নদী আছে, কি কোনো হ্রদ আছে, কি পুকুর আছে, কি কোনো জলাশয় আছে, কি বনভূমি আছে, সেগুলো দেখতে পাবে না নিশ্চয়ই পৃথিবীর মানচিত্রে, বিশদ তথ্য পাওয়া যায় না। কিন্তু বৃহৎ স্কেলের মানচিত্রে বিষয়ের বিশদ তথ্য পাওয়া যায়। বৈশিষ্ট্য কি, দেশ মহাদেশ পৃথিবীর বড় বৈশিষ্ট্য এতে প্রকাশ পায়, গ্রাম শহরের স্থানিক ক্ষুদ্র বৈশিষ্ট্য এতে প্রকাশ পায়। যদি উদাহরণ দেই, উদাহরণ কি হতে পারে, উদাহরণ হতে পারে ধরো এটা পৃথিবীর মানচিত্র হতে পারে, বা ধরো এশিয়ার মানচিত্র, আফ্রিকা মহাদেশের মানচিত্র, এটসেট্রা। আর বৃহৎ স্কেলের মানচিত্র কি হবে, মৌজা ম্যাপ হতে পারে কোন একটা অঞ্চলের। ঠিক আছে, বা হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্র, যেটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র যাকে বলে, সেগুলো হতে পারে। এবারে দেখো 5-এর দাগে বিভাগ এর আন্ডারে যে সমস্ত প্রশ্নগুলো আছে, এর দাগে দেখো যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রথমে একটা ম্যাথ আছে, দেখে নাও। কলকাতা ও সিওলের দ্রাঘিমা যথাক্রমে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব এবং 127 ডিগ্রি 06 মিনিট পূর্ব। কলকাতায় যখন স্থানীয় সময় দুপুর 12টা, তখন সিওলের স্থানীয় সময় কত। চলো দেখে নিই কীভাবে করবো। কলকাতা ও সিওলের স্থানীয় সময় নির্ণয় করবো। প্রথমেই দেখবো কলকাতা ও সিওলের দ্রাঘিমা যথাক্রমে কত দেওয়া আছে প্রশ্নে, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব এবং 127 ডিগ্রি 06 মিনিট পূর্ব। আর কলকাতার যখন স্থানীয় সময় দুপুর 12টা, তখন সিওলের স্থানীয় সময় কত, এটাই তো প্রশ্নে চাইছে। এবার দেখো স্টেপ 1-এ দেখো, বা ধাপ 1, দ্রাঘিমার পার্থক্যটা নির্ণয় করে নিই। সিওলের দ্রাঘিমা বিযুক্ত কলকাতার দ্রাঘিমা করলে কত হচ্ছে, 38 ডিগ্রি 36 মিনিট হচ্ছে। এবার স্টেপ 2-তে দেখো সময় পার্থক্য নির্ণয় করবো। 38 ডিগ্রিতে কত হয় প্রথমে নির্ণয় করে নিই, কারণ আমরা জানি কি 1 ডিগ্রিতে 4 মিনিট পার্থক্য হয়, তাহলে 38 ডিগ্রিতে 38 গুণিতক 4 মিনিট 152 মিনিট, বা 2 ঘন্টা 32 মিনিট। 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা হয়, তাহলে 152 মিনিট মানে 2 ঘন্টা 32 মিনিট। আর 36 মিনিটের জন্য সময় পার্থক্য কত হবে, কারণ 1 মিনিটে সময় পার্থক্য হয়, 1 মিনিট দ্রাঘিমায় সময় পার্থক্য হয় 4 সেকেন্ড, তাহলে 36 মিনিটে কত হবে, 36 গুণিতক 4 সেকেন্ড মানে 144 সেকেন্ড, মানে কত, 2 মিনিট 24 সেকেন্ড, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড আমরা জানি। তাহলে দুটোকে যোগ করে দেবো, তাহলে 2 ঘন্টা, মোট সময় পার্থক্যটা পেয়ে যাবো 2 ঘন্টা 34 মিনিট 24 সেকেন্ড। এবার দেখো স্টেপ 3, ধাপ 3-তে দেখো সিওলের স্থানীয় সময় এবার নির্ণয় করব। সিওল কোথায় অবস্থিত, কলকাতার তুলনায় পূর্ব দিকে অবস্থিত, অতএব সিওলের সময় হবে কলকাতার সময়ের থেকে এগিয়ে থাকবে। পূর্ব দিকে অবস্থিত হলে সময় এগিয়ে থাকবে, পশ্চিমে অবস্থিত হলে সময় পিছিয়ে থাকবে। মানে কোনো স্থানের সাপেক্ষে যে স্থান পূর্ব দিকে অবস্থিত তার সময় এগিয়ে থাকবে, কারণ সূর্যোদয় প্রথমে পূর্ব দিকেই হয়, অর্থাৎ সেই স্থান প্রথমে এগিয়ে থাকবে। এবার দেখো কলকাতার স্থানীয় সময় দুপুর 12টা প্রশ্নে দেওয়া আছে, তাহলে সিরিয়ালের স্থানীয় সময় কি, কলকাতার থেকে যেহেতু পূর্ব দিকে অবস্থিত, তাহলে 2 ঘন্টা 34 মিনিট 24 সেকেন্ড এগিয়ে থাকবে, তাহলে যোগ করে দিলে দুপুর 2টো 34 মিনিট 24 সেকেন্ড হবে। যদি এটা পশ্চিমে অবস্থিত হতো তাহলে মাইনাস হয়ে যেত, অর্থাৎ বিয়োগ হয়ে যেত, 2 ঘন্টা পিছিয়ে থাকতো, 2 ঘন্টা 34 মিনিট 24 সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে কলকাতায় যখন স্থানীয় সময় দুপুর 12টা, উত্তর লিখবে এইটা, কলকাতায় যখন স্থানীয় সময় দুপুর 12টা, তখন সিওলের স্থানীয় সময় হবে দুপুর 2টা 34 মিনিট 24 সেকেন্ড। এবারে দেখো 2 নম্বরে রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে বলেছে। রাসায়নিক আবহবিকার বায়ু
জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতির সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার ফলে শিলার খনিজের রাসায়নিক গঠন ও ধর্মের পরিবর্তন ঘটে। এর প্রধান প্রক্রিয়াগুলি হলো, 1 নম্বরে দ্রবণ বা সলিউশন প্রসেস আছে, 2 নম্বরে জারণ বা অক্সিডেশন প্রসেস আছে, 3 নম্বরে কার্বনেশন প্রসেস আছে, 4 নম্বরে জল যোজন বা হাইড্রেশন প্রসেস আছে, 5 নম্বরে জল বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস প্রসেস আছে। প্রসেসগুলো মনে রাখবে ফার্স্টে। প্রথমে দ্রবণটা চলো দেখে নিই। জলের দ্রবণীয় খনিজগুলি জলের সংস্পর্শে এসে দ্রবীভূত হয়ে যায়, যেমন লবণ ও জিপসাম জলে সহজেই দ্রবীভূত হয়। এটাকে দ্রবণ প্রসেস বলছে, অর্থাৎ যেগুলো জলে সহজে মিশে যাচ্ছে সেই প্রক্রিয়া হচ্ছে কি হচ্ছে, রাসায়নিক আবহাওয়া বিকার করছে। এবার জারণ বা অক্সিডেশন কেমন ভাবে হচ্ছে, এর মাধ্যমগুলা কি কি দেখলাম, বায়ু, জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এবার জারণ বা অক্সিডেশন কিভাবে হচ্ছে, শিলায় খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া ঘটলে জারণ হয়। এইরকম একটা শিলা ছিল, এখানে অক্সিজেন যুক্ত হয়ে এরকম একটা শিলা হয়ে গেল। ছবিতে দেওয়া আছে একটা আনুমানিক ছবি, দেখে নাও। যেমন লোহাযুক্ত খনিজে অক্সিজেনের সংস্পর্শে এসে লৌহ অক্সাইডে পরিণত হয় এবং শিলা দুর্বল হয়ে পড়ে। এটা একটা লৌহ জাতীয় শক্ত খনিজ যুক্ত একটা পাথর ছিল ধরো, এখানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলো, অর্থাৎ জারিত হয়ে গেল, দিয়ে কি হলো, এরকম একটা খনিজে পরিণত হলো লাল রঙের, যেটা হচ্ছে লোহা দুর্বল হয়ে পড়লো বা শিলাটাই দুর্বল হয়ে পড়লো। কারণ কি, লোহায় যখন অক্সিডেশন ঘটে বা জারণ প্রক্রিয়ায় মরচে পড়ে তখন কি হয়, লোহা দুর্বল হয়ে পড়ে, সহজেই ভঙ্গুর হয়। সেম প্রসেস এটা, লোহায় মরচে পড়ার মতো। 3 নম্বরে দেখো কার্বনেশন। কার্বনেশন কি, বৃষ্টির জল বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে দুর্বল কার্বনিক অ্যাসিড তৈরি করে, মানে খুব হালকা মাত্রায় কার্বনিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে। কার্বলিক নয় কিন্তু কার্বনিক অ্যাসিড তৈরি করে। কার্বলিক অ্যাসিড সাব ব্যাংক তাড়াতে ব্যবহার করা হয়। এই অ্যাসিড চুনা পাথরের মতো শিলার সঙ্গে বিক্রিয়া করে তাকে ক্ষয় করে, ঠিক আছে। অ্যাসিড কি করে, চুনা পাথরের মতো শিলা, চুনা পাথর যুক্ত শিলায় বিক্রিয়া করে ক্ষয় করে। অর্থাৎ বৃষ্টির জলের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যোগ হলো, পাশের ছবিতে দেওয়া আছে দেখো, উপরের ছবিতে CO2 + H2O বৃষ্টির জল যোগ হয়ে যায়, কি হলো, কার্বনিক অ্যাসিড তৈরি হলো, সেটা কি চুনা পাথর যুক্ত শিলায় এরকম ভাবে ক্ষয় করছে। এবার জল যোজন বা হাইড্রেশন প্রসেস আছে, সেটা কিভাবে কাজ করছে, কোনো খনিজ জল শোষণ করে তার সঙ্গে যুক্ত হলে জল যোজন ঘটে। এর ফলে কি হচ্ছে, খনিজের আয়তন বৃদ্ধি পায় এবং শিলা দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। কোনো খনিজের সঙ্গে জল শোষণ করে তার সঙ্গে যুক্ত হলে জল যোজন ঘটে, এর ফলে কি হয়, খনিজের আয়তন বৃদ্ধি পায় এবং শিলা দুর্বল ও ভঙ্গুর হয়ে যায়। ধরো তোমাকে একটা নর্মাল উদাহরণ দিলাম, একটা মাটির টুকরো, শুকনো মাটির টুকরো, সেইখানে হালকা হালকা জল দিলে কি হবে, মাটিটা একটু সাইজে বা আকারে বড় হতে থাকবে, ফুলতে থাকবে মাটিটা, আর মাটিটা কি হবে, নরম ধরবে। সেরকম সেমভাবে একটা শিলা বা খনিজের সঙ্গে জল যুক্ত হতে 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 শিলাটাও ফুলতে থাকে বা বড় হতে থাকে এবং অবশেষে সেটা নরম বা ভঙ্গুর হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে। এবারে দেখো 5 নম্বরে জল বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস প্রসেস আছে। জলের সঙ্গে শিলার খনিজের রাসায়নিক বিক্রিয়ায় নতুন খনিজের সৃষ্টি হলে তাকে জল যোজন বলা হয়। যেমন হচ্ছে ফেলসপার জলের সঙ্গে বিক্রিয়া করে কাদামাটির খনিজে পরিণত হয়। অর্থাৎ ফেলসপার ছিল, যার সঙ্গে জল বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস প্রসেস হয়ে গিয়ে কাদামাটির খনিজ, অর্থাৎ একটা নতুন ধর্মবিশিষ্ট খনিজ বা শিলা উৎপন্ন করলো। ঠিক আছে, এগুলো প্রসেসগুলো খুব ভালোভাবে পড়বে উদাহরণ দিয়ে। এবার চলো 3 নম্বরে যে প্রশ্নটি আছে, চিত্র উদাহরণ সহ পর্বত বেষ্টিত মালভূমি এবং ব্যবিচ্ছন্ন মালভূমির উৎপত্তি ব্যাখ্যা করতে বলেছে। 1 নম্বরে দেখো পর্বত বেষ্টিত মালভূমি, বা এতে দেখো পর্বত বেষ্টিত মালভূমি, যাকে ইংলিশে বলছি ইন্টারমন্ট্যান প্লেটিও। উৎপত্তি ও ব্যাখ্যা কিভাবে হয় চলো দেখে নিই। ভঙ্গিল পর্বত গঠনের সময় দুটি পাতের প্রবল সংঘর্ষ এবং পার্শ্বচাপের ফলে দুই ধারের ভূভাগ উঁচুতে উঠে সুউচ্চ ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়। পাশের ছবিতে দেখতে পাচ্ছ, এইদিকেও ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়েছে, এইদিকেও ভঙ্গিল পর্বতমালা সৃষ্টি হয়ে গেছে। এই দুই পর্বতের মাঝখানে অবস্থিত অপেক্ষাকৃত নিচু ও প্রাচীন ভূগঠিত অনুভূমিক ভাবে উপরে উঠে মালভূমির রূপ নেয়। এইখানটায় খানিকটা মালভূমির রূপ নিয়েছে ভূমিভাগ। এই মালভূমিগুলি চারিদিক থেকে অন্তত দুদিক থেকে সুউচ্চ পর্বতমালা দ্বারা সম্পূর্ণ বা আংশিক ঘেরা থাকে। দেখতে পাচ্ছ, পর্বতমালা দ্বারা সম্পূর্ণ বা আংশিকভাবে ঘেরা আছে, ছবিতে এটা দেখাচ্ছি দেখো। উদাহরণ কি, তিব্বত মালভূমি হিমালয় ও কুয়েনলুন পর্বতের মাঝে অবস্থিত। বলিভিয়া মালভূমি আন্দিজ পর্বতের মাঝে অবস্থিত, ঠিক আছে। এবার দেখো বিতে যেটা আছে ব্যবিচ্ছন্ন মালভূমি। উৎপত্তি ও ব্যাখ্যা দেখো,
কোনো প্রাচীন বিস্তৃত ও সমতল বা সামান্য উঁচু মালভূমি বছরের পর বছর ধরে আবহাওয়া ও প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত হয়। পরবর্তীকালে ওই মালভূমির উপর দিয়ে নদ নদী ও তার শাখা প্রশাখাগুলি প্রবল বেগে প্রভাবিত হওয়ার সময় নরম শিলাস্তরকে বেশি এবং কঠিন শিলাস্তরকে কম ক্ষয় করে। এর ফলে কি হচ্ছে, নদী উপত্যকাগুলি গভীর হয় এবং পুরো মালভূমিটি ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডিত পাহাড় বা উচ্চভূমিতে বিভক্ত হয়ে যায়। একেই ব্যবিচ্ছন্ন মালভূমি বলছে। ঠিক আছে, ভালো করে দেখবে। উদাহরণ আছে যেমন ছোটনাগপুর মালভূমি, কর্ণাটকের মালনাদ অঞ্চল ও বুন্দেলখণ্ড অঞ্চল। এবারে চলো 4 নম্বরে যে প্রশ্নটি আছে দেখে নিই। পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তার চিত্র সহ আলোচনা করো। এটা নিশ্চয়ই আগেও পড়েছো, জেনে থাকবে। পৃথিবীতে ঋতু পরিবর্তনের প্রধান কারণসমূহ এবং চিত্র সহ সম্পূর্ণ আলোচনা নিচে দেওয়া হলো। দেখো পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ কি। 1 নম্বরে আছে দেখো পৃথিবীর বার্ষিক গতি। পৃথিবী নিজের অক্ষে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যকে পরিক্রমণ করে, একে বার্ষিক গতি বলা হয়। এখানে কিন্তু বিপরীত ছিল, এখানে ছবিটার জন্য একটু চেপে গেছে, বিপরীত ছিল, একে বার্ষিক গতি বলা হয়। এবার 2 নম্বরে গিয়েছে পৃথিবীর অক্ষের হেলানো অবস্থান, টিল্ট অফ আর্থ অ্যাক্সিস। পৃথিবীর মেরুরেখা বা অক্ষটি তার কক্ষতলের সঙ্গে সর্বদা 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এইরকম ভাবে খানিকটা থাকে, দেখবে এইরকম কোণে, এইরকম কোণে থাকে, হেলে থাকে। ফলে বছরের বিভিন্ন সময় পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে পর্যায়ক্রমে সূর্যের দিকে ঝুঁকে পড়ে। অর্থাৎ পৃথিবী তো ঘুরছে, উত্তর ও দক্ষিণ গোলার্ধে পর্যায়ক্রমে সূর্যের দিকে এইভাবে ঝুঁকে পড়ছে। এরকম কোনাকুনি যদি লাট্টুর মতো ঘোরানো হয়, কি হবে, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে যে কোনো এক সময় পৃথিবী সূর্যের দিকে ঝুঁকবে। এবারে কি হচ্ছে, 3 নম্বর সূর্যরশ্মির পতন কোণের তারতম্য দেখা দিচ্ছি। যে গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে সেখানে সূর্যরশ্মি লম্বভাবে বা সোজা হয়ে পড়ে, ফলে সেখানে উত্তাপ বেশি হয়। বিপরীত গোলার্ধে রশ্মি তির্যকভাবে বা বাঁকা হয়ে পড়ে, ফলে উত্তাপ কম হয়। এই হচ্ছে ঋতু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আজকে ধরো এখানে গ্রীষ্মকাল আছে, পৃথিবীর আবার ঘূর্ণনের ফলে হচ্ছে তার উল্টো দিকে শীতকাল আছে। অর্থাৎ যেদিক হেলে সূর্যের দিকে আছে সেখানে গ্রীষ্মকাল, তার উল্টো দিকে শীতকাল আছে। আবার পৃথিবীর ঘূর্ণনের ফলে কি হলো, যেখানে শীতকাল ছিল সেইটা ধরো সূর্যের সামনে এলো, এর ফলে কি হচ্ছে, ওইখানে গ্রীষ্মকাল হচ্ছে, তার বিপরীত দিকে শীতকাল হচ্ছে। আর তার মাঝখানের অংশগুলাই বিভিন্ন ঋতু বিরাজমান থাকছে, যেমন শরৎ, হেমন্ত, বসন্ত, এটসেট্রা। এইভাবে হচ্ছে সূর্যরশ্মির পতন করে তারতম্যের ফলে। এবার 3 নম্বরে দেখো দিন রাত্রির দৈর্ঘ্য, দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। যেটা লম্বভাবে কিরণ পাওয়ার কারণে সংশ্লিষ্ট গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়, যা ভূপৃষ্ঠকে বেশি সময় ধরে উত্তপ্ত রাখার সুযোগ করে দেয়। অর্থাৎ লম্বভাবে কিরণ পাওয়ার ফলে কি সংশ্লিষ্ট গোলার্ধে দিন বড় হচ্ছে এবং রাত ছোট হচ্ছে, ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠ বেশি সময় ধরে উত্তপ্ত রাখছে। এগুলাই কারণ ঋতু পরিবর্তনের। চিত্রটা পাশে দেওয়া আছে দেখো, একটু ভালো করে জুম করে দেখবে, বুঝতে পারবে, নাহলে বইতেও আছে দেখবে। ঠিক আছে, এবার 4টি প্রধান অবস্থান ও ঋতু পরিবর্তন যেটা দেওয়া আছে দেখো, আগেরটার এই পার্ট হিসেবে দিয়েছি পরের পেজে, এখান থেকেও ছবিটা বুঝতে পারবে। ঋতু পরিবর্তনের 4 অবস্থান দেখো। 21শে মার্চ দেখো ছবিতে দেওয়া আছে মহাবিষুব হচ্ছে, 23শে সেপ্টেম্বর জলবিষুব, 21শে জুন হচ্ছে উত্তরায়ণ শুরু হচ্ছে, আর 22শে ডিসেম্বর হচ্ছে দক্ষিণায়ন শুরু হচ্ছে। 21শে জুন বা উত্তরায়ণান্ত দিবসটা প্রথমে চল দেখে নিই। এই দিনে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর 23.5 ডিগ্রি কোণে লম্বভাবে কিরণ দেয়। উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়, ফলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। ঠিক আছে, 23শে সেপ্টেম্বর বা জলবিষুব যেটা হচ্ছে দেখো, সূর্য এই দিন বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান, 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত হয়। এই সময় উত্তর গোলার্ধে শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে বসন্তকাল থাকে। এবার দেখো 22শে ডিসেম্বর দেখো দক্ষিণায়ন দিবস যেটাকে বলছি, বা আয়নান্ত দিবস বলছে। সূর্য মকরকান্তি রেখার উপর 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আর দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড়, রাত ছোট হয়। এর ফলে উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। এবারে দেখো 21শে মার্চ বা যাকে মহাবিষুব বলছে দেখো, সূর্য পুনরায় বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। সমগ্র পৃথিবীতে আবার দিন ও রাত্রি সমান হয়, 12 ঘন্টা করে। তাহলে দিন রাত্রি কোন কোন দিন সমান হলো, একটা 23শে সেপ্টেম্বর জলবিষুবতে, একটা 21শে মার্চ মহাবিষুবতে।
এই সময় উত্তর গোলার্ধে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়। এখানে কিন্তু উল্টো ছিল, উত্তর গোলার্ধে শরৎকাল ছিল, দক্ষিণ গোলার্ধে বসন্তকাল ছিল। ঠিক ঘুরে এলো পৃথিবী, তখন কি 21শে মার্চ মহাবিষুবতে আবার উত্তর গোলার্ধে বসন্তকাল হয়ে গেল, দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয়ে গেল। মানে 21শে জুন যে উত্তরায়ন্ত দিবস, এটা 22শে ডিসেম্বর দক্ষিণায়ন্ত দিবসের ঠিক বিপরীত। আর 23শে সেপ্টেম্বর জলবিষুব, যেটা 21শে মার্চ মহাবিষুব হচ্ছে তার ঠিক বিপরীত। ঠিক আছে, ভালো করে দেখে পড়বে, আর নিচে কিছু মূল কথা দেওয়া আছে, ওটা দেখে নেবে, যের আগেই বলা হয়েছে। এবারে চলো বিদ দাগে, অর্থাৎ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি উত্তর দিতে বলেছে। বিদ 1-এ দেখো, পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি কি কি, অর্থাৎ আইটি সেক্টরের যে ডেভেলপমেন্ট ঘটছে ওয়েস্ট বেঙ্গলে, তার কারণগুলি কি কি। পশ্চিমবঙ্গে তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণগুলি হলো, পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতা, সল্টলেক সেক্টর 5 এবং রাজারহাট নিউটাউন অঞ্চল তথ্য প্রযুক্তি বা আইটি শিল্পের দ্রুত উন্নতির কারণগুলি নিচে আলোচনা করা হলো। কলকাতা বা সল্টলেকে সবচেয়ে বেশি আছে, যেমন টাটার একটা আছে, টিসিএস আছে, টাটা কনসালটেন্সি সার্ভিস। ওখানে দেখবে বিভিন্ন সরকারি চাকরির এক্সাম, নেট, সেট, অ্যাটসেট্রা, এছাড়া বিভিন্ন রেলের এক্সাম বিভিন্ন করে থাকে, যেগুলো কম্পিউটার বেসড এক্সাম, সব আইটি সেক্টর এখানে ডেভেলপড করছে। এর কারণগুলো কি কি, একটা হচ্ছে দক্ষ সুলভ মানব সম্পদ পাওয়া যাচ্ছে এখানে। রাজ্যের প্রচুর সংখ্যক প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞান কলেজ রয়েছে, এর ফলে প্রতি বছর বিপুল পরিমাণ দক্ষ ইংরেজি জানা ও কারিগরি শিক্ষায় শিক্ষিত তরুণ কর্মী পাওয়া যায়। অন্যান্য মেট্রো শহরের তুলনায় এখানে সময়ের খরচ তুলনামূলক কম। 2 নম্বরে হচ্ছে দেখো পরিকাঠামোগত উন্নয়ন। সল্টলেকের সেক্টর 5 এবং নিউ টাউনে বিশ্বমানের আইটি পার্ক, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ এবং উচ্চ গতির ইন্টারনেট সংযোগ গড়ে তোলা হয়েছে। এটা একটা কারণ, পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে। 3 নম্বর কারণ কি, সরকারি নীতি ও সহযোগিতা। পশ্চিমবঙ্গ সরকার তথ্য প্রযুক্তি শিল্পের জন্য বিশেষ আর্থিক অনুদান, কর ছাড় এবং সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, অর্থাৎ সহজ ব্যবসার অনুমতি, এর মতো ইতিবাচক নীতি গ্রহণ করেছে। অর্থাৎ ব্যবসা করার জন্য খুব কোনো জটিল নীতি নেই, খুব সহজে, এবং অনুমোদন দিচ্ছে, করে ছাড় দিচ্ছে, এটসেট্রা কারণে হচ্ছে আইটি সেক্টরের ডেভেলপমেন্ট ঘটছে। এবার হচ্ছে কম পরিচালনা ব্যয় যা কিছু। মুম্বই বা ব্যাঙ্গালোরের মতো শহরের তুলনায় কলকাতায় জমি বা অফিসের ভাড়া, আবাসন খরচ এবং জীবনযাত্রার ব্যয় অনেক কম। এটি নতুন ও বড় সংস্থাগুলির জন্য অত্যন্ত লাভজনক। এবার নেক্সট 5 নম্বর কারণ আছে ভৌগোলিক অবস্থান ও যোগাযোগ। কলকাতা পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রধান প্রবেশদ্বার। আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত সড়ক ও রেলপথের মাধ্যমে এটি দেশের অন্যান্য অংশ এবং এশিয়ার অন্যান্য দেশের সাথে চমৎকারভাবে যুক্ত। অ্যাটসেট্রা কারণে, এই 5টা কারণে হচ্ছে পশ্চিমবঙ্গে আইটি সেক্টরগুলোর উন্নতি লাভ করছে। এগুলো একবার দেখে নেবে, খুব সহজ প্রশ্ন কিন্তু এগুলো। এবারে চলো 2-এর দাগে যে প্রশ্নটি আছে, বির দাগের, পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী সম্পর্কে আলোচনা করতে বলেছে। চলো দেখে নিই, পশ্চিমবঙ্গের পশ্চিমের হচ্ছে মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতিটা প্রথমে দেখে নিই, ফিজিওগ্রাফিটা। অবস্থান দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের অঞ্চলের অন্তর্গত রাজ্যের মোট ক্ষেত্রফলের প্রায় 7% মালভূমি অঞ্চল অধিকার করে আছে। এর মধ্যে কোন কোন জেলা আছে, ঝাড়গ্রাম আছে, বাঁকুড়া আছে, পশ্চিম বর্ধমান আছে, বীরভূম জেলার পশ্চিমাংশ এবং সমগ্র পুরুলিয়া জেলার অন্তর্গত। একটা ম্যাপের একটা অংশ কেটে নেওয়া হয়েছে, যে সমস্ত জেলাগুলো পড়ছে। এর উৎপত্তি দেখো, প্রাচীন গন্ডওয়ালা ল্যান্ডের ছোটনাগপুর মালভূমির অংশ হিসেবে বিশেষ দীর্ঘকাল ধরে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয় পাওয়ার ফলে মালভূমি বা সঁপ্রায় ভূমি হিসেবে মালভূমি গড়ে উঠেছে। কঠিন শিলাগুলি পাহাড়ে বা টিলা রূপে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ কোমল শিলাগুলো ক্ষয় পেয়ে কি হচ্ছে, প্রায় সমপ্রায় ভূমিতে পরিণত হয়েছে বা মালভূমি গঠন করেছে। আর কঠিন শিলাগুলো পাহাড় বা টিলা রূপে দাঁড়িয়েছে। এখানকার প্রধান পাহাড়গুলো কি কি দেওয়া আছে, অযোধ্যা পাহাড় সর্বোচ্চ শৃঙ্গ এখানকার পুরুলিয়ার। বাঁকুড়া হচ্ছে সর্বোচ্চ, মানে বিহারনাথ আছে, বিহারীনাথ আছে, আর শুশুনিয়া আছে, এরকম পাহাড় আকারে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবারে ভৌগোলিক বৈশিষ্ট্য কি, ভূপ্রকৃতিটা হলো, এর ভৌগোলিক বৈশিষ্ট্য কি আছে। সমগ্র মালভূমির উচ্চতা 150 থেকে 300 মিটার, তাই পশ্চিমাংশের উচ্চতা বেশি 300 মিটার এবং পূর্বাংশে কম, প্রায় 75 মিটার। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ ঢালু। এটি ছোটনাগপুর মালভূমির রাজমহল উচ্চভূমির সম্প্রসারিত অংশ। ভূতাত্ত্বিক দিক থেকে এটি পশ্চিমবঙ্গের প্রাচীনতম অঞ্চল। অঞ্চলটি প্রধানত প্রিক্যাম্বিয়ান যুগের প্রাচীন গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত। মনে রাখবে এটা, প্রাচীন গ্রানাইট ও নিঃশিলা দ্বারা গঠিত পশ্চিমবঙ্গের যে পশ্চিমের মালভূমি অঞ্চলটি।
স্থানে স্থানে কঠিন শিলাগঠিত অবশিষ্ট পাহাড় বা টিলা রয়েছে, স্থানীয় ভাষায় কি বলা হয়, এটা মনে রাখবে, ডুরিং বলা হয়। যে প্রাচীন শিলাগঠিত অবশিষ্ট পাহাড় রয়েছে বা টিলা রয়েছে তাকে স্থানীয় ভাষায় ডুরিং বলা হয়, ডুরিং, মনে রাখবে। এর ভূপ্রাকৃতিক বিভাগ কি কি আছে? ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে মালভূমিকে আরও 3টি উপবিভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, একটা হচ্ছে পুরুলিয়া উচ্চভূমি, আর একটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। ঠিক আছে? বরাভূম উচ্চভূমিটা কোথায়? পশ্চিমবঙ্গের মালভূমির দক্ষিণাংশে বরাভূম উচ্চভূমি অবস্থিত। এখানে কিছু অবশিষ্ট পাহাড় রয়েছে, যেমন বাঘমুন্ডি আর অযোধ্যা। ঠিক আছে? এবার দেখো পুরুলিয়া উচ্চভূমি কোথায়? পশ্চিমে মালভূমির পশ্চিমাংশে পুরুলিয়া জেলার অন্তর্গত ছোট ছোট পাহাড় বা টিলা দেখা যায়। এদের গড় উচ্চতা 300 মিটার। টিলাগুলিকে স্থানীয় ভাষায় একটু আগেই পড়লে ডুরিং বলে, এবং যুগপৎভাবে এদেরকে কি বলে? মোনাডনক বলা হয়। যথা অযোধ্যা আছে 855 মিটার, বাঘমুন্ডি আছে, গর্গাবুরু আছে, জয়চন্ডী আছে, পঞ্চকোট আছে, রঘুনাথপুর আছে, সুম্মা আছে, জাবড্ডি আছে, চামটা আছে, বান্দোয়ান আছে, মালঞ্চাগিরি আছে। পাহাড় গোর্গাবুরু হচ্ছে পশ্চিমের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু 677 মিটার। ঠিক আছে? পশ্চিমের মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু, মনে রাখবে এটা। শুশুনিয়া উচ্চভূমি 3 নম্বরে দেখো, পশ্চিমবঙ্গের মালভূমির উত্তর পূর্বাংশে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার ল্যাটেরাইট গঠিত এই উচ্চভূমির পূর্ব থেকে ধীরে ধীরে ঢালু হয়েছে। কঠিন শিলা গঠিত অবশিষ্ট পাহাড় শুশুনিয়া, বিহারীনাথ, মশক, মামাভাগ্নে, মথুরাখালী রয়েছে। এটা হচ্ছে বরাভূম উচ্চভূমি, এটা দেখো পুরুলিয়া উচ্চভূমি, এটা হচ্ছে শুশুনিয়া উচ্চভূমি। 3টে ছবি দেওয়া আছে, ভালো করে এটা পড়বে, যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করবে এবং ভাগগুলো মনে রাখবে মেনলি। ঠিক আছে? এবার পশ্চিমে মালভূমি অঞ্চলের নদীগুলো সম্পর্কে দেখে নিই, চলো। নদ নদী প্রথমে কি কি আছে পশ্চিম মালভূমি অঞ্চলে? বাঁশলই আছে, ব্রাহ্মণী আছে, দ্বারকা আছে, দামোদর আছে, অজয় আছে, রূপনারায়ণ আছে, ময়ূরাক্ষী আছে, দ্বারকেশ্বর আছে, শিলাবতী আছে, কেলেঘাই আছে, হলদি আছে, সুবর্ণরেখা আছে। এগুলো পশ্চিমের মালভূমি অঞ্চলের প্রধান প্রধান নদী। এদের বৈশিষ্ট্যগুলা কি কি? নদীগুলি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রভাবিত হয়ে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এগুলি অনিত্যবহ, স্থানীয় উৎসযুক্ত এবং নতি দীর্ঘ, অর্থাৎ খুব দৈর্ঘ্য ছোট। এরা পাহাড় ও মালভূমির বৃষ্টির জলে পুষ্ট হয়, চিরস্থায়ী নয়। সমগ্র প্রবাহপথে নদী উপত্যকা সুপ্রশস্ত ও অগভীর। নদীবক্ষে বালুচরও দেখা যায়। বর্ষাকালে প্রবল বর্ষণ নদীগুলি ভয়াবহ বন্যা সৃষ্টি এবং প্রায়শই গতিপথ পরিবর্তন করে। এগুলো হচ্ছে এখানকার নদীর প্রধান বৈশিষ্ট্য। এবারে গতিপথ হিসেবে দেখে নাও দামোদর, তার দৈর্ঘ্য কত? 510 কিমি, মালভূমি অঞ্চলের প্রধান নদী। উৎসগী ছোটনাগপুরের খামারপাত পাহাড়। গতিপথ বাঁকুড়া, দুই বর্ধমান, হুগলি জেলার মধ্য দিয়ে পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে। মোহনা কোথায়? উলুবেড়িয়ার হুগলি নদীর কাছে এর মোহনা। ঠিক আছে? এর উপনদীগুলো আছে বরাকর, কোনার, শিবানী। অন্যান্য কি কি নাম আছে? দুঃখের নদী বলা হয়, হিরণ্য বলা হয়, সূত্র বলা হয়। ঠিক আছে? আর 2 নম্বরে দেখো অজয় আছে। অজয়ের দৈর্ঘ্য কত? 276 কিলোমিটার। উৎস কোথায়? ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা মালভূমি। গতিপথ পূর্ব বর্ধমান ও বীরভূম সীমান্ত বরাবর পূর্ব দিকে। মোহনা কোথায়? কাটোয়ার কাছে, ভাগীরথী নদী। ঠিক আছে? এবার চলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলো আর কি কি আছে দেখে নিই। রূপনারায়ণ আছে 3 নম্বরে, দেখো দৈর্ঘ্য, এগুলো ডিটেলসে দেওয়া আছে, একটু দেখতে পারো। 254 কিলোমিটার। উৎস হচ্ছে দ্বারকেশ্বর ও শিলাবতী নদী ঘাটালের কাছে বক্সার নামক স্থানে মিলিত হয়ে সৃষ্টি হয়েছে। গতিপথ পূর্ব মেদিনীপুর এর দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত। মোহনা কোথায়? গেঁওখালির কাছে, হুগলি নদী কিন্তু এর মোহনা। 4 নম্বরে দেখো ময়ূরাক্ষী আছে, দৈর্ঘ্য 241 কিলোমিটার। উৎস হচ্ছে ঝাড়খণ্ডের ত্রিকুট পাহাড়। গতিপথ হচ্ছে বীরভূম ও মুর্শিদাবাদের পূর্ব দিকে প্রবাহিত। মোহনা হচ্ছে ভাগীরথী নদী। উপনদী হচ্ছে ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই। বিশেষত্ব হচ্ছে ম্যাসেঞ্জোর ও তেলাপাড়া ব্যারেজ নির্মিত হয়েছে নদীর উপর। এবারে 5 নম্বরে কংসাবতী আছে, দেখে নাও। দৈর্ঘ্য হচ্ছে 338 কিলোমিটার। উৎস হচ্ছে অযোধ্যা পাহাড়। গতিপথ হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুরের মধ্য দিয়ে দক্ষিণ পূর্বে। মোহনা হচ্ছে কেলেঘার সঙ্গে মিলিত হয়ে হলদি নামে হুগলিতে মিশেছে। উপনদী হচ্ছে কুমারী। বিশেষত্ব হচ্ছে কংসাবতী বা মুকুটমণিপুর জলধারা নির্মিত হয়েছে। মুকুটমণিপুর ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ, যার দৈর্ঘ্য কত? 11 কিলোমিটার। সুবর্ণরেখা আছে, দেখো দৈর্ঘ্য 477 কিলোমিটার। উৎস ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি। গতিপথ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের মধ্য দিয়ে ওড়িশা। মোহনা হচ্ছে বঙ্গোপসাগরের। উপনদী হচ্ছে কাঞ্চি, খড়কাই। বিশেষত্ব কি আছে? হুড্রু, জোনা, দশম জলপ্রপাত আছে এর উপর।
এতগুলো মনে থাকবে না, নদীগুলার মেনলি দুটো তিনটা জিনিস মনে রাখবে, একটা উৎস মনে রাখবে, একটা মোহনা মনে রাখবে, আর একটা উপনদীগুলো মনে রাখবে। ঠিক আছে, আর কোন বাঁধ কোন নদীর উপর আছে এইগুলো মনে রাখবে, জাস্ট এই চারটা মনে রাখবে। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক সম্পর্কে লিখতে বলেছে। পশ্চিমবঙ্গের জলবায়ুর 5টি নিয়ন্ত্রক, একটা হচ্ছে অক্ষাংশগত বিস্তার, এগুলো পড়েছো আগেও। 21°30' উত্তর থেকে 21°27'10" উত্তর অক্ষাংশে অবস্থিত, রাজ্যের দ্বারা সমভাবাপন্ন কিংবা কর্কটক্রান্তি রেখা বিস্তৃত উষ্ণ আর্দ্র জলবায়ু সৃষ্টি হয়ে সামগ্রিকভাবে জলবায়ু উষ্ণ হয়। 2 নম্বর হচ্ছে ভূমির উচ্চতা, প্রতি 1000 মিটারে 6.4°সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, যাকে নর্মাল ল্যাপস রেট বলা হয়। উত্তরে দার্জিলিং হচ্ছে পার্বত্যাঞ্চল, জলবায়ু সারা বছর তাই শীতল থাকে, কারণ উচ্চতা বৃদ্ধিতে হচ্ছে উষ্ণতা হ্রাস পাচ্ছে। অন্যদিকে সমভূমি ও মালভূমি এলাকায় উষ্ণতা অনেক বেশি থাকবে, কারণ উচ্চতা এদিকে পরপর কম। এবারে 3 নম্বরে দেখো হিমালয়ের অবস্থান। রাজ্যের উত্তর প্রান্তে হিমালয় পর্বতমালা মৌসুমী বায়ুকে বাধা দিয়ে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। শীতকালে সাইবেরিয়া থেকে আগত শীতল মেরুবায়ুকে প্রতিহত করে তীব্র শৈত্যপ্রবাহ থেকে পশ্চিমবঙ্গকে রক্ষা করে। শীতে দেখো অধিক উচ্চতার কারণে দার্জিলিং পার্বত্যাঞ্চলের জলবায়ু শীতল নাতিশীতোষ্ণ প্রকৃতির, শীতেও মাঝে মাঝে তুষারপাত হয়। ডিতে দেখো শীতকাল দার্জিলিং পার্বত্য অঞ্চল থেকে শীতল বায়ু দক্ষিণের সমভূমির দিকে শৈত্যপ্রবাহ সৃষ্টি করে। এগুলো যদি বুঝতে না পারো ভিডিওতে জুম করবে, দেখবে লেখা বড় হয়ে যাচ্ছে কিন্তু। 4 নম্বরে দেখো মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব সর্বাধিক। রাজ্যের ঋতুচক্র, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুর দিক ইত্যাদি পুরোপুরি মৌসুমী বায়ু দ্বারা হচ্ছে নিয়ন্ত্রিত হওয়ার কারণে এখানে জলবায়ু মৌসুমী প্রকৃতির হয়েছে। মৌসুমী খামখেয়ালিপনায় বন্যা বা খরা সৃষ্টি হয়। ঠিক আছে, এবার 5 নম্বরে সমুদ্রের একটা প্রভাব রয়েছে। দক্ষিণে বঙ্গোপসাগরের জলভাগের জন্য উপকূলীয় অঞ্চল যেমন দীঘা, কাঁথি, হলদিয়া হচ্ছে জলবায়ু সমভাবাপন্ন, এবং সমুদ্র থেকে দূরে পশ্চিমের মালভূমি অঞ্চল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম জলবায়ু হচ্ছে চরম ভাবাপন্ন প্রকৃতির। এবার বি দেখো, বর্ষাকালে হচ্ছে সামুদ্রিক ক্রান্তীয় ঘূর্ণিঝড়, সাইক্লোন, এবং শরৎকালে আশ্বিনের ঝড় উপকূলভাগে প্রবল ঝড় ও বৃষ্টি ঘটায়। এইগুলোই হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর 5টি প্রধান নিয়ন্ত্রক, ভালো করে দেখে নেবে। এবার 4 নম্বরে যে প্রশ্নটি আছে চলো দেখে নিই। ভারতের প্রধান খনিজ তৈল উত্তোলক অঞ্চলের বিবরণ দিতে বলেছে। ভারতের প্রধান খনিজ তৈল উত্তোলক অঞ্চলের বিবরণ। ভারতের খনিজ তৈল বা পেট্রোলিয়াম প্রধানত পাললিক শিলাস্তরের অববাহিকা ও ভানযুক্ত অঞ্চলে পাওয়া যায়। ভারতের প্রধান খনিজ তৈল উত্তোলক অঞ্চলগুলি হলো অসম অঞ্চল। অসম হচ্ছে ভারতের অন্যতম প্রধান খনিজ তেল উৎপাদক অঞ্চল। এখানে কি কি আছে? এখানে ডিগবয় আছে, নাহারকটিয়া আছে, মোরান আছে, রুদ্রসাগর আছে, ও লাক্ষুয়া হচ্ছে উল্লেখযোগ্য তৈলক্ষেত্র। এগুলো মনে রাখবে। ডিগবয় কোথাকার? অসমের। ডিগবয়টা মেনলি মনে রাখবে। এবার হচ্ছে গুজরাট অঞ্চল। দেখো গুজরাটের আঙ্কলেশ্বর, কালোল, মেহসান ও খাম্বাদ অঞ্চলে প্রচুর খনিজ তৈল পাওয়া যায়। এই অঞ্চল হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ তৈল উৎপাদন অঞ্চল। গুজরাট অঞ্চলে আঙ্কলেশ্বর মনে রাখবে মেনলি। এবার হচ্ছে মুম্বাই হাই। মহারাষ্ট্রের মুম্বাই হাই উপকূলের অদূরে আরব সাগরে অবস্থিত মুম্বাই হাই হচ্ছে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক তৈলক্ষেত্র। এটার কথা তো মনে রাখবে মেনলি, এখান থেকেও প্রশ্ন আসে। এখান থেকে প্রচুর পরিমাণে খনিজ তৈল উত্তোলন করা হয়ে থাকে। এবারে দেখো ডিতে গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চল। অন্ধ্রপ্রদেশের গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপ এবং উপকূলীয় অঞ্চলের খনিজ তৈল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। আর ইতে আছে দেখো রাজস্থান অঞ্চল। রাজস্থানের বারমের ও পার্শ্ববর্তী অঞ্চলে উল্লেখযোগ্য খনিজ তৈল পাওয়া যায়। বর্তমানে এই অঞ্চলে ভারতের গুরুত্বপূর্ণ স্থলভাগীয় তৈল উৎপাদক অঞ্চলগুলির একটি কিন্তু। রাজস্থানের বারমের অঞ্চল মনে রাখবে। এগুলো সম্পর্কে একটু মনে রাখবে, ভালো করে দেখে নেবে যে কোথায় কোথায় পাওয়া যায়। 5টাই ভাগ আছে, 5টা মেন তৈল উৎপাদক অঞ্চল আছে ভারতের, যেটা দেখে নেবে। মানচিত্রেও হচ্ছে এখানে ছবিতে দেখো, মানচিত্রে পয়েন্টিং করে কিন্তু দেওয়া আছে কোথায় কোথায়। পারলে হচ্ছে যে বড় প্রশ্ন লেখার সময় যদি সময় থাকে তো একটা এমনি আনুমানিক মানচিত্র এঁকে দেখিয়ে দিয়ে আসবে কোথায় কোথায় অবস্থিত, তাহলে বেশি নম্বর পাবে তুলনামূলক। বিভাগ চয়ের আন্ডারে দেখো প্রশ্নপত্রের সাথে পশ্চিমবঙ্গের একটা রেখা মানচিত্র তোমাকে দেবে। সেখানে হচ্ছে কিছু স্থানকে উপযুক্ত নাম আর প্রতীক চিহ্ন ব্যবহার করে ম্যাপ পয়েন্টিং করতে হবে, যার জন্য 10 নম্বর থাকবে। চলো কি কি আছে দেখো। চা উৎপাদক অঞ্চল আছে, গোর্গাবুরু শৃঙ্গ আছে, তিস্তা নদী আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, হলদিয়া বন্দর আছে, আর পশ্চিমবঙ্গের রাজধানী রানীগঞ্জ, কয়লা খনি, বক্রেশ্বর, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, আর দুর্গাপুর। এইগুলা 10টা আছে কিন্তু 10 নম্বরের। এটাকে এখানে পয়েন্টিং করে দিয়েছি দেখো। 1 নম্বরে চা উৎপাদক অঞ্চল,
এইখানটায় দেখো উপরে একদম চা উৎপাদক অঞ্চলে কিরকম চিহ্ন বা হচ্ছে আমার প্রতীক কিরকম ব্যবহার করেছি, চা পাতার মতো ছবি জাস্ট একটা এঁকে দেবে, এখানে অনেক কিছু কিছু দিয়ে চিহ্নিত করে লিখে দেবে চা উৎপাদক অঞ্চল। এবার 2 নম্বরে কি আছে দেখো, গোর্গাবুরু সিংহ আছে। গোর্গাবুরু সিংহ কোথায়? সিংহ নিশ্চয়ই উত্তরে থাকবে, উত্তরে গোর্গাবুরু সিংহ। এইখানটায় চিহ্নিত করে দিয়েছি, এরকম পাহাড় এঁকে দেবে পেন্সিল দিয়ে। 3 নম্বরে তিস্তা নদী। তিস্তা নদী কোথায় অবস্থিত? এইখানটায় তিস্তা নদী অবস্থিত। তিস্তা নদীটা এখানটায় দেখিয়ে দেবে। 4 নম্বরে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ কোথায় থাকে? নিশ্চয়ই সমুদ্রের ধারে থাকবে, নিচে দক্ষিণে। দক্ষিণে এখানে ম্যানগ্রোভ অরণ্য, এরকম ছোট ছোট বৃক্ষ জাতীয় গাছ এঁকে দেবে, চিহ্ন বা প্রতীক আঁকতে যেহেতু বলছি। 5 নম্বরে আছে দেখো হলদিয়া বন্দর। হলদিয়া বন্দর কোথায় অবস্থিত? ঠিক ম্যানগ্রোভের উপরে, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, সমুদ্র উপকূলবর্তী। এখানে এরকম ছোট একটা জাহাজ আকৃতির এঁকে দেবে, দিয়ে হলদিয়া বন্দর করে দেবে। দেখো 6 নম্বরে আছে দেখো পশ্চিমবঙ্গের রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা। ঠিক কোথায়? পূর্ব মেদিনীপুরের ঠিক উপরে, 24 পরগনার উপরে কলকাতা অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী। এইভাবে এঁকে দেবে। রাজধানীকে একটা গোল পয়েন্ট আকারেও দেখাতে পারো, বা এরকম একটা রাজধানীর যেরকম ছবি হয় আঁকতে পারো, প্রতীক চিহ্ন। এবারে দেখো 7 নম্বরে আছে দেখো রানীগঞ্জ কয়লা খনি। কোথায় অবস্থিত? বর্ধমান জেলায়। বর্ধমান কোথায়? ঠিক এইখানে ওপরে দেখো কালো কালো রঙের কয়লা আঁকা আছে, এরকম ব্ল্যাক করে কয়লা এঁকে দেবে, দিয়ে লিখে দেবে হচ্ছে রানীগঞ্জ কয়লা খনি। 8 নম্বরে দেখো আছে বক্রেশ্বর। বক্রেশ্বর কোথায়? বক্রেশ্বর ঠিক কলকাতার উপরে, বক্রেশ্বর। এবার 9 নম্বরে আছে উত্তর ভারতের প্রবেশদ্বার। উত্তর ভারতের প্রবেশদ্বার কোথায় হবে? উত্তর ভারতের প্রবেশদ্বারটা এইখান জায়গাটাই হবে, এই চিকেন স্নেকের কাছে, এই জায়গাটা উত্তর ভারতের প্রবেশদ্বার। ঠিক আছে, এইরকম একটা গেটের মতো ছবি এঁকে দেবে, প্রবেশদ্বার যেহেতু। 10 নম্বরে দুর্গাপুর। দুর্গাপুর কোথায়? দুর্গাপুর মানচিত্রে নেই, দুর্গাপুর আছে বক্রেশ্বরের ঠিক পাশে, দেখো রানীগঞ্জ কয়লা খনির নিচে দুর্গাপুর। ঠিক আছে, আর আঁকার পরে এরকম মানচিত্রের পাশে একটা সূচক তৈরি করে দেবে যে কোনটায় কিরকম সূচক বা প্রতীক চিহ্ন দিয়েছো। ঠিক আছে, এখানে কিন্তু নাম লেখার দরকার নেই, ম্যাপে নাম লেখার দরকার নেই, ম্যাপে জাস্ট এরকম এখানে চা পাতা এঁকে দেবে, এখানে কয়লা এঁকে দেবে, এখানে বক্রেশ্বর এঁকে দিলে, এখানে রাজধানী করে দিলে, এখানে ম্যানগ্রোভ এঁকে দিলে, এখানে একটা জাহাজ এঁকে দিলে, এভাবে করে দিলে, দিয়ে এইখানটাই প্রতীক চিহ্নগুলো দিয়ে পাশে নাম লিখবে, যে চা পাতার মতো ছবিতে চা উৎপাদক অঞ্চল দেখিয়েছি, এরকম পাহাড়ের মতো ছবিতে গোর্খাবুরু দেখিয়েছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর অনেক অনেক ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা এত সময় মনোযোগ সহকারে দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং বন্ধুদেরকে এবং কাছের মানুষদেরকে শেয়ার করো। আর যদি কোথাও বুঝতে না পারো বা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে আমি পৌঁছে দিতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।